শুভ সন্ধ্যা। শ্রী শ্রী ঠাকুর, জগৎজননী শ্রী শ্রী মা ও স্বামীজির পাদপদ্মে আমার আভূমি প্রণাম। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজজির পাদপদ্মে আমার আভূমি প্রণাম এবং মঞ্চে উপবিষ্ট মহারাজজির পাদপদ্মে আমার আভূমি প্রণাম জানিয়ে আজকের এই মহতী উদ্যোগের সঞ্চালনার শুরু করছি। ঠিক সঞ্চালনা নয়, আমি চেষ্টা করছি শব্দ অর্ঘ্য নিবেদন করতে। যদি ভুল ভ্রান্তি থাকে আমাকে ক্ষমা করবেন। আজ এক বিশেষ দিন। আজ মহারাজ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ জির শুভ আবির্ভাব দিবস। সেই দিবস উপলক্ষে, সেই দিবসটিকে আরো সুন্দরভাবে উদযাপন উপলক্ষে নানৃতম পরিবারের প্রতি প্রত্যেকে সমবেত হয়েছি, যাতে আমাদের জীবন যাপন, কর্ম, চিন্তা আরো পরিপূর্ণ, প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে। মহারাজের কথায়, প্রতিদিনের সূর্যোদয় বাইরের সূর্যোদয় নয়, আমাদের ভেতরের সূর্যোদয়। আমাদের ভেতরের সেই সূর্যের আলোয় আমরা যাতে আলোকিত হতে পারি, প্রত্যেকে পরিপূর্ণ ও সুন্দর মাধুর্যে ভরা হয়ে উঠতে পারি, তার জন্য নানৃতম পরিবারের এই ক্ষুদ্র প্রয়াস। মহারাজ বললেন, নিজেকে একটা জায়গায় বসিয়ে রাখতে হয়। ওই দূরে ওইখানে আমি বসে আছি, সে যেন একটা স্বর্গ। স্বর্গে আগে থেকে আমি বসে আছি। ওই এক স্বর্গে আমি আছি, আর মর্তেও আমি আছি। মর্তের আমি স্বর্গের আমিকে ধরে ফেলবো, ওইখানে যাব। তিনি আজ মর্তলোকে তার আসন উজ্জ্বল করে বসে আছেন এবং স্বর্গলোকেও তিনি তার যাত্রার মাধুর্য এবং বিলীন হয়েছেন। এখন মহারাজের পাদপদ্মে, ঠাকুরমা স্বামীজি পাদপদ্মে সঙ্গীতাঞ্জলি নিবেদন করবেন আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমি পৌলমী ম্যাম এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মঞ্চে আসার জন্য আবেদন জানাচ্ছি।
অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই তো তোমার আলো। পূর্ববর্তী সঙ্গীত মধুর, তোমার শেষ নেই। তার শুরু আছে কিন্তু অন্তিম নেই, আছে অনন্ত অসীম। বিজ্ঞানের ভাষায় আমরা একটা কথা বলি চুম্বক আবেশ। যে চুম্বক পদার্থের আশেপাশে যদি কোনো অচুম্বক পদার্থ দীর্ঘদিন ধরে থাকে, তার মধ্যেও কিছুটা চৌম্বকত্ব সঞ্চার হয়। আজ আমাদেরও তাই প্রয়াস। সেই অপূর্ব আকর্ষণীয় সত্তা, অপূর্ব জ্যোতির পদধূলি মাথায় নিয়ে তার স্মৃতিচারণ, তার তার পদক্ষেপ অনুসরণের প্রচেষ্টায় আমাদের এই আয়োজন। এখন মহারাজের স্মৃতিচারণার উপলক্ষে আমি অনুরোধ করব, মহারাজজিকে অনুরোধ করব শ্রী শ্রী লোকেশ্বরানন্দজি মহারাজজির স্মৃতিচারণায় আমাদের উদ্বুদ্ধ করতে। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আজ পুণ্য শ্লোক শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের পুণ্য আবির্ভাব দিন। এই উপলক্ষে আমরা তারই নামে উৎসর্গীকৃত, তারই আদর্শে পরিপুষ্ট, তারই আশীর্বাদ ধন্য এই নানরেতন এবং সংলগ্ন তাদের যে সমস্ত সেবা কর্ম রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, এই সব কিছুকে নিয়ে বস্তুতপক্ষে স্বামী লোকেশ্বরানন্দজির আদর্শকে অনুসরণ করে এই প্রতিষ্ঠান বহু প্রতিকূলতাকে অতিক্রম করে আজ নিজেকে সমাজ এবং সংসারে একটি বিশিষ্ট আসন অধিকার করার জায়গায় পৌঁছে দিতে পেরেছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন বহু বিশিষ্ট মানুষ এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার ব্যক্তিগত যোগ প্রায় জন্মলগ্ন থেকেই। তার কেন্দ্রে ছিলেন অবশ্যই স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। আজকে যখন এখানে এলাম, মন্দিরে প্রণাম করছি, ঠাকুরের আরাত্রিক চলছে, পুণ্যত্রয়ীকে প্রণাম করে যখন পূজনীয় মহারাজকে প্রণাম করছি, এত জীবন্ত সেই ছবি মনে হচ্ছিল মহারাজ যেন কথা বলছেন, ঠিক যেভাবে আগে বলতেন, এসেছো, কিছু খেয়েছো, আগে কিছু খেয়ে নাও, তারপর কথা হবে, একটু বিশ্রাম করো। রঞ্জনা সেনগুপ্ত, ডক্টর ভারতী বক্সী সহ আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার অকুণ্ঠ শ্রদ্ধা জানাই। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে আমার সঙ্গে এসেছেন স্বামী বিষ্ণুজানন্দজি, তাকেও আমার অনত নমস্কার জানাই। আর এখানকার আমার যারা ছোট ছোট শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। মাতৃমণ্ডলী যারা আছেন তাদের আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই।
স্বামী লোকেশানন্দজির জীবন এমন একটা উচ্চতায় উত্তীর্ণ হয়েছিল যা সাধারণ মানুষের পক্ষে বুঝতে পারা অত্যন্ত কঠিন কাজ। মহারাজের একটি দিক আছে তার বিপুল কর্মকাণ্ড, আরেকটি দিক আছে তার অন্তর্জগৎ। আমরা ছাত্রাবস্থা থেকে যখন মহারাজকে পেয়েছি তখন তার বিপুল কর্মকাণ্ডের জগৎ, তার মধ্যেই মহারাজ তার কেন্দ্রস্থলে অবস্থান করতেন, কিন্তু কখনোই তাকে কোনো বিষয়ে উদ্বিগ্ন হতে দেখিনি। সদা হাস্যময়, শান্ত, ধীর স্থির সেই মানুষটি। কিন্তু তখন বুঝতে পারিনি যে তার ভিতরে আরো একটি জীবন আছে, সেটি তার অন্তর জীবন, অন্তরতর জীবন। আমাদের আস্তে আস্তে বয়স বাড়ছে, কাজের মধ্যে থাকতে হয়, কিন্তু যখনই পূজনীয় মহারাজের জীবনের দিকে ফিরে তাকাই তখন আশ্চর্য হয়ে যাই যে এত ঢেউ সামলেও মহারাজ এত শান্ত ছিলেন কিভাবে। সেখানেই তার অন্তরের যে শক্তি, অন্তরের যে নিবেদন, অন্তরের যে আকুতি পরমকে পাওয়ার জন্য, সেটি তাকে শান্ত রেখেছিল, ধীর স্থির করে রেখেছিল। তিনি কি শুধু আকুতি নিয়েই বেঁচেছিলেন? সেই পরমকে কি স্পর্শ করেননি? তারই একটি অনুভূতি এখানে উদ্ধৃত করছি। মহারাজ তার এক ঘনিষ্ঠ মানুষকে বলছেন, তার অনুভূতির গভীরতা এখান থেকে আমরা খানিকটা আন্দাজ করতে পারবো। বলছেন, মাঝে মাঝে কোন লোকে চলে যাই জানি না। পরিষ্কার বলছেন, মাঝে মাঝে কোন লোকে চলে যাই জানি না, সেখানে অন্ধকার নেই, শুধু আলো। এই অবধি ঠিক ছিল। এরপর মহারাজ বলছেন, আমি নিজেও মিশে গেছি আলোর সঙ্গে, আমার আমি বলে কিছু খুঁজে পাই না। রক্ত মাংসের খাঁচা মন বুদ্ধির খাঁচা থেকে বেরিয়ে গেছে। উনি খুঁজছেন আমার আমিকে, কিন্তু মহারাজ খুঁজে পাচ্ছেন না। পরিষ্কার বলছেন, আমিও নিজে মিশে গেছি সেই আলোর সঙ্গে, জ্যোতির সঙ্গে। আলো বলতে উনি জ্যোতিকেই বুঝিয়েছেন। আমার আমি বলে কিছু খুঁজে পাই না। তারপরে বলছেন, শরীর নেই, মন নেই, বুদ্ধি নেই, শুধু একটা বোধ। মহারাজ এখানে থেমে গেলেন, কারণ তারপরে আর কথা বলা যায় না। আপনারা যারা যারা বয়স্ক রয়েছেন তারা উপনিষদ পড়েন, তারা নিশ্চয়ই বোধ শব্দটির সঙ্গে পরিচিত। উপনিষদের চরম কথাটি মহারাজ নিজের জীবনের আলোয় কি সুন্দর তুলে ধরলেন। এই ঝলক থেকে অন্তত বুদ্ধি দিয়ে আমরা খানিকটা বুঝতে পারি, অনুভূতি অনেক দূরের কথা, যে মহারাজ কি উচ্চতার মানুষ ছিলেন। এই মানুষকে বুঝতে পারা, একটু আগেই কথা হচ্ছিল চা খেতে খেতে, 27 বছর হলো তিনি ইহলোক ত্যাগ করেছেন। 1998 সালের 31 ডিসেম্বর।
কিন্তু এখনো উনি কতটা সজীব মানুষের মধ্যে, যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের মধ্যে তো তিনি সজীব থাকবেনই, সেটা স্বাভাবিক। কিন্তু ভাবলে আশ্চর্য লাগে, তার পরবর্তী প্রজন্মের কাছেও কিন্তু মহারাজ পৌঁছে যাচ্ছে। এখনো স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের সম্পাদিত এবং রচিত গ্রন্থ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বিপুল পরিমাণে বিক্রয় করে, মানুষ কেনে বলেই বিক্রয় হয়। তিনি সেই অর্থে আমাদের রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের কোনো বিশেষ পদাধিকারী ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও তিনি মানুষের অন্তরে আজও অম্লান হয়ে আছেন, ভবিষ্যতেও থাকবেন। কারণ যে বোধকে স্পর্শ করতে পারে সে তো অমরতা তার ললাট লিখন হয়ে যায়। বোধ মানুষকে অমরতায় প্রতিষ্ঠিত করে। স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ সেই উচ্চতার মানুষ ছিলেন। তার সংস্পর্শে যারা এসেছেন, আমি সাধারণভাবেই বলছি, যারা সন্ন্যাস গ্রহণ করেছেন তার একটা পথে গেছেন, সেই তালিকা অনেক দীর্ঘ, এবং তারা ভারতে এবং বহির্ভারতে বিশেষ যোগ্যতার সঙ্গে কাজ করে চলেছেন। কেউ কেউ গত হয়েছেন, যারা জীবিত আছেন তারা এখনো সেই কাজে সংযুক্ত আছে। আর যারা সংসারে থেকেছেন তাদের মধ্যে এক আশ্চর্য স্ফুরণ আমরা দেখতে পাই, সমুন্নত জীবন আমরা দেখতে পাই। এইটা আরো গভীরভাবে আমাকে বা আমাদের সবাইকে ভাবায়। কিছুদিন আগে একজন আমাদের এই সংঘের একজন প্রবীণ সন্ন্যাসী বলছিলেন যে আমরা এখন প্রচুর কাজ করছি, অনেক বড় বড় সেন্টার তৈরি হচ্ছে, অনেক বাড়ি হচ্ছে, কাজের পরিধি ক্রমশ বাড়ছে। গত বছর পর্যন্ত যা পরিসংখ্যান, ভারত এবং বহির্ভারতে 302টা সেন্টার ইতিমধ্যে হয়ে গেছে। হয়তো এই বছরে আরো কিছু যুক্ত হয়েছে, সেগুলো খবর এখন আমি তার সঙ্গে যুক্ত করে বলতে পারছি। ডিসেম্বর পর্যন্ত 302টা সেন্টার ছিল, শাখা কেন্দ্র রামকৃষ্ণ মঠ মিশনের, দেশে এবং বিদেশে। তিনি বলছেন যে কাজের পরিধি ক্রমশ বিস্তৃত হচ্ছে, আশ্রম বাড়ছে, কাজ বাড়ছে, পরিধি বাড়ছে, ঐশ্বর্য, সম্মান, স্বীকৃতি, বক্তৃতা, সেমিনার, পাবলিকেশন, ম্যাগাজিন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, যত রকম আছে বিরাট করে প্রচার কার্য চলছে। কিন্তু তারপরে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন তিনি রেখেছেন, খুব মৌলিক প্রশ্ন, যেটা আমাকে খুব ভাবিয়েছে। সেটা হচ্ছে, তিনি বলছেন এগুলি বলার পর, এই যে যোজন যোজন দূর পর্যন্ত বিস্তৃত যে কর্মপরিধি, এগুলোর মধ্য দিয়ে চলতে গিয়ে আমাদের চারিত্রিক বা মানসিক উদ্বর্তন, বা যদি সেটাকে ইংরেজি পরিভাষায় বলি ট্রান্সফরমেশন, এটা কি সাধিত হচ্ছে? যে এই কর্মযোগ্য, নিষ্কাম কর্মযোগ্য বা সেবাযোগ, এগুলির মধ্য দিয়ে কি আমাদের চরিত্রের, মনের উৎকর্ষ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, নাকি আমরা আরো বদ্ধ দশায় কষ্ট পাচ্ছি? এটি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটিকে জাগিয়ে রাখতে হয় মনের মধ্যে। মহারাজের কাছে এই কথাটা বলার উদ্দেশ্য এই, মহারাজের কাছে যারা এসেছেন, যারা সন্ন্যাস জীবন গ্রহণ করেছেন বা যারা সংসারে থেকে সেবা কর্মে যুক্ত থেকেছেন, এদের প্রত্যেকের মধ্যে ট্রান্সফরমেশন
এসেছে এসেছে এসেছে, তার ম্যাজিক টাচ এটি সম্ভব করেছে। তিনি শুধু শক্তিমান ছিলেন না, তিনি শক্তি সঞ্চার করতেন। যারা তার সংস্পর্শে এসেছেন তাদের কাছে আমার থেকে অনেক বহু বেশি প্রমাণ রয়েছে। মহারাজ যার মাথায় হাত রেখেছেন, যারা মহারাজের পাদস্পর্শ করেছে, এমনকি পরে মহারাজের কথা শুনে মহারাজকে ভালোবেসেছে, মহারাজের সংস্পর্শে আসেনি, তারাও মহারাজের আশীর্বাদ লাভ করছে। এক আশ্চর্য ব্যাপার। ওই যে বোধের কথা যেটা মহারাজ নিজে বলছেন, বোধের কাছে পৌঁছে গেছি, এটা তিনি পেরেছিলেন বলেই তার এই কাজটা আরো সহজ হয়েছিল। বোধের জগৎ থেকে তিনি জগৎকে দেখতেন, অনুভবের চরম সীমায় উঠে এই জগৎকে তিনি প্রত্যক্ষ করতেন। সেই জন্যে যত কাজই থাকুক তিনি নিরাসক্ত থেকেছেন। তিনি যখন দেওঘর রামকৃষ্ণ মঠে যোগ দেন, গম্ভীরানন্দজি তাকে দেওঘরে নিয়ে যান। তখন তরুণ, একেবারে তরুণ, তখনও ব্রহ্মচর্য হয়নি, তার ব্রহ্মচর্য নাম সুব্রত চৈতন্য হয়েছিল। সেই সময় গম্ভীরানন্দজি তাকে দেওঘরে নিয়ে গিয়ে স্কুলের দায়িত্ব দিলেন এবং তিনি সেই কাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করতেন। সেই গম্ভীরানন্দজি যখন সাধারণ সম্পাদক এবং স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ তখন নরেন্দ্রপুরের সম্পাদক, তাকে জিজ্ঞাসা করছেন, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপাকে আপনাকে প্রয়োজন, আপনি কি আপনার নরেন্দ্রপুর সাম্রাজ্য ছেড়ে সেখানে আসবেন? মহারাজ এক মিনিটও ভাবেননি, বলেছিলেন আমাকে পাঠিয়ে দেখুন। তখন উনি বললেন আপনি তাহলে গোলপার্কে চলে যান। মহারাজ বাইরে গিয়েছিলেন, এয়ারপোর্ট থেকে নেমে কাছে একটা ছোট্ট ব্যাগ ছিল, 2-3 দিনের জন্য সরাসরি গোলপার্কে গিয়ে উঠলেন, নরেন্দ্রপুরে গেলেন। পরে তার বইপত্র জামা কাপড় পৌঁছে দেওয়া হয়েছে। তো এই এই যে নিরাসক্তি অথচ কাজের মধ্যে আছে, এবং গোলপার্কে আসার পর, রামকৃষ্ণ মিশন কালচারে আসার পর তার যে কর্মযোগ্য সেটা আন্তর্জাতিক স্তরে চলে গেল। সমকালীন ইউরোপ, আমেরিকা, ভারতবর্ষের খুব কম বুদ্ধিজীবী ছিলেন যারা তার সংস্পর্শে প্রভাবিত হননি। সে নামের তালিকা যদি বলতে যাই, অন্তত 1 থেকে 1 ঘন্টার উপর লেগে যাবে তাদের নাম এবং তাদের গুণপনা বলতে। এই সমস্ত মানুষগুলি যাদের গ্রন্থ, যাদের গবেষণা বিভিন্ন ক্ষেত্রে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে, সেইটা তাদের তিনি প্রভাবিত করছেন। এবং এরা কেউই, আমরা যেটাকে বলি রামকৃষ্ণ ফোল্ডের মানুষ, কেউই ছিলেন, অথচ মহারাজের সঙ্গে তাদের কথা বলতে কোনো অসুবিধে হতো না। শুধু তাই নয়, মহারাজের প্রতি তারা আকর্ষণ বোধ করতেন। আজকে এই পরিণত বয়সে এসে যখন এই কথাগুলো ভাবি তখন আশ্চর্য হতে হয়, এটা কি করে সম্ভব? অমর্ত্য সেন তখন নোবেল পাননি। অমর্ত্য সেনকে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ বিবেকানন্দ পড়িয়েছিলেন এবং তার যে সোশ্যাল চয়েস থিওরি, যেটার উপরে তার খুব বড় কাজ আছে, কিন্তু এটাতে তিনি নোবেল পাননি, অন্য একটা ক্ষেত্রে পেয়েছেন। যদি আপনারা খুঁটিয়ে দেখেন দেখবেন সেখানে স্বামীজির ভাবনা, যারা অর্থনীতির ছাত্র তারা দেখতে পারেন স্বামীজির ভাবনা ছায়া কিভাবে কাজ করেছে।
এবং নিরন্তর তিনি মহারাজের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেছেন। তো সেই আমি বোকা, এখনো বোকাই আদা, একবার মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা মহারাজ শুনেছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ আপনাকে নাকি, এই স্বামী অমর্ত্য সেন আপনাকে নাকি খুব শ্রদ্ধা করেন। প্রশ্নটা একেবারেই বোকা মতন হয়েছে, ওই বয়সে ওটাই স্বাভাবিক। তো মহারাজ একটু ঘাটটা ঝাঁকালেন, বুঝলাম বিরক্ত হয়েছে। এইটার এক্সপ্রেশন ছিল ম্যাক্সিমাম বিরক্তির এক্সপ্রেশন। তারপরে আমাকে বললেন, আমাকে শ্রদ্ধা করে কিনা বলতে পারবো না, তবে দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করে। এই যে এই বুদ্ধিজীবীদের এইভাবে প্রভাবিত করছেন অমলেশ ত্রিপাঠী, তিনি কখনোই রামকৃষ্ণ বিবেকানন্দ নিয়ে কোনো প্রবন্ধ লেখেননি, বরং একটু সমালোচনার দৃষ্টিতে দেখতেন। সে মানুষকে আমূল পাল্টে দিলেন। দেশ পত্রিকায় সেই সময় ধারাবাহিকভাবে অমলেশ ত্রিপাঠী একাধিক প্রবন্ধ লিখলেন। পরবর্তীকালে সেটি সংকলন গ্রন্থ হয়েছে। বলবদ্দাজি বলতে পারবেন, আমি শুনেছি অনেক সময় মৃণাল সেন একান্তে এসে মহারাজের সঙ্গে কথা বলে যেতেন, ব্যক্তিগত কোনো অসুবিধা থাকলে। আর আপনারা সবাই দেখেছেন বামপন্থী নেতা বিমান বসু হাউ হাউ করে এখনো কাঁদেন এবং প্রশ্ন করেন যে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ আমায় এত কেন ভালোবাসতেন, বলতে পারেন? আমাকে কয়েকবার প্রশ্ন করছে, কাঁদছেন। এই যে মানুষের অন্তরকে জয় করে নেওয়া, এবং যিনি রামকৃষ্ণ অনুরাগী তার সঙ্গে তার সম্পর্ক থাকবে, ঠিক আছে, কিন্তু যারা সেই অর্থে রামকৃষ্ণ নিয়ে মাথা ঘামায় না, সেই মানুষগুলিকে তিনি রামকৃষ্ণ অনুরাগী করেছেন। মারুফি খানের কথা আপনারা জানেন, অনেকে দেখেওছেন, অনেকের সঙ্গে পরিচয় আছে, আমাদের সঙ্গে পরিচয় আছে। বাংলাদেশের একজন খুব বিশিষ্ট চিন্তাবিদ, লেখিকা, কলেজের অধ্যাপনার সঙ্গে দীর্ঘকাল যুক্ত ছিলেন, পরে ক্যান্সারে আক্রান্ত হন। তো মারুফি খান মহারাজের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন। মহারাজের শরীর যাওয়ার আগে একদিন মহারাজের অফিসে বসে, ওই ডিসেম্বর মাসে 98 সালে, বলছেন, মহারাজ আমি আপনার উপর নির্ভর করে আছি। মহারাজ একটা অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকালেন, তাকে বলেন, আমার উপর নির্ভর করে থেকো না, ঈশ্বরের উপরে নির্ভর করো। পরবর্তীকালে স্মৃতিচারণায় বারবার মারুফি খান এই দিক দর্শনের কথাটি স্মরণ করেছে। পরবর্তীকালে তার জীবনে আরো যখন শূন্যতা এসেছে, হতাশা এসেছে, রোগগ্রস্ত হয়েছেন, তখন উনি ঠাকুর মা স্বামীজির সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের স্মরণ নিয়েছেন, ওই ঈশ্বরের উপর নির্ভর করে থাকুন। এই কথাগুলো কতটা মানুষকে নাড়া দেয়। একটি কথা মারুফি খানের জীবনের গতিপথকে পাল্টে দেয়। মহারাজের স্নেহ পেয়েছেন, সব ঠিক আছে, কিন্তু দিশা, চিরকাল তো মহারাজ থাকবেন না, তাকে কি করে চলবেন, তিনি কিভাবে চলবেন, এইটা তিনি দেখিয়ে দিলেন। আরেকজন কলকাতার বিশপ ডক্টর গড়াই, আপনারা জানেন, তিনি বিভিন্ন জায়গায় মহারাজকে নিয়ে যেতেন, খ্রিস্টান মিশনারি চার্চে এবং বিভিন্ন খ্রিস্টান মিশনারি স্কুল কলেজগুলোতে মহারাজ যেতে পছন্দ করতেন। তো সেইখানে গিয়ে কোন একটি প্রতিষ্ঠানে গিয়ে তিনি অদ্ভুত কথা বলেছেন। আমরা সবাই স্বনির্ভর হওয়ার কথা বলি, কিন্তু মহারাজ বলছেন ইন্টারডিপেন্ডেন্স এর কথা, পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল। এই যে যূথবদ্ধতা, সংহতি এবং সঙ্গবদ্ধ হয়ে থাকা, মত পথ যাই হোক,
ওসমান গনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রির অধ্যাপক ছিলেন। তার প্রচুর বই রয়েছে। সুনীতি চট্টোপাধ্যায়, রমেশ মজুমদার এদের সঙ্গ করেছেন, এদের আশীর্বাদ পেয়েছেন, এদের কাছে কাজও করেছেন। ওসমান গনি এই কথাটিকে ধরে নিয়েছে এবং তাকেও দেখেছি যখন কথা বলেছি কতটা বিহ্বল হয়ে যেতেন মহারাজের কথা বলতে বলতে। বলতেন, আমার জীবন অসম্পূর্ণ থেকে যেত যদি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের সংস্পর্শে আমি না আসতাম। কত বড় একটা পণ্ডিত মানুষ, তার কত ছাত্রছাত্রী দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে, কত বই রয়েছে, কিন্তু মহারাজের সঙ্গ তিনি ছাড়তে পারতেন না। এবং তাকে মহারাজ কিভাবে প্রভাবিত করেছে। আসলে ভালোবাসার আকর্ষণে মহারাজের কাছে এসেছেন এবং তারপরে মহারাজের যে বোধ, চিন্তার যে গভীরতা, সেই অতল সমুদ্রে তারা হারিয়ে গেছে, একাত্ম হয়ে গেছে। তাদের আইডেন্টিটিটাই ওই বিরাটের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তাই তারা উদারমনা হয়েছে, তাই তারা জীবনে সফল হয়েছে, তাদের জীবন অনেক বেশি অর্থবহ হয়েছে। আমরা এখন শুনতে পাই, we have everything in our life, but we suffer from meaninglessness. আমাদের জীবনের কোন অর্থ আমরা খুঁজে পাই, we suffer from meaninglessness. কিন্তু মহারাজ যাদের কাছে টেনেছেন বা যারা তার কাছে আসার সৌভাগ্য অর্জন করেছেন, they got the real meaning of life. জীবনের আসল লক্ষ্য বা উদ্দেশ্য কি সেটা তারা বুঝতে পেরেছে। নিজেকে জানা, know thyself, তার মানে সেটা নিজের শক্তি এবং নিজের সম্ভাবনা সম্পর্কে সচেতন থাকবে। খুব উৎসাহ দিতেন মহারাজ, অসম্ভব উৎসাহ দিতে পারতেন মানুষকে। একটা ক্লাসিক্যাল বই, মিল্টনের প্যারাডাইস লস্ট, সেখানে যে সেই চরিত্রটি যে যুদ্ধক্ষেত্রে গেছে, যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধে পরাজিত হয়েছে, তার রথ ভেঙে গেছে, ঘোড়াগুলো মরে গেছে প্রতিপক্ষের আঘাতে, এবং তার সৈন্য সামন্ত কিছু মারা গেছে, কিছু যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছে। সেই ভগ্ন স্তূপ, মৃতের স্তূপের মধ্যে দাঁড়িয়ে সেই লোকটি বলছে, what thou the field be lost, all is not lost. কি আর হারিয়েছে? সব হারিয়ে যায়নি। কি হারিয়ে যায়নি? তার একটু পরে সেই চরিত্রটি বলছে, the unconquerable will, অজেয় শক্তি, অজেয় ইচ্ছা শক্তি। ওই যিনি বোধের সঙ্গে নিজেকে যুক্ত করে রাখেন, তারই ওই অজেয় শক্তিটা থাকে, অজেয় ইচ্ছা শক্তিটা থাকে। তার মানে বাইরের যে অগ্রগতি, তার সঙ্গে সঙ্গে অন্তরের অগ্রগতিটাকে যদি আমরা সমান্তরে রাখতে পারি, যে কাজটি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ জীবন ভোর সাধন করে সাফল্যের শীর্ষে উত্তীর্ণ হয়েছিলেন, সেই জন্য তো তাকে আমরা স্মরণ করছি। ভারতবর্ষে অনেক সাধু আসেন, কাজ করেন, থাকেন, চলে যান, কিন্তু কজনের কথা আমরা ঠিক এইভাবে মানি, পালন করি। আজকে পুরুলিয়া জেলাও বিভিন্ন জায়গায় স্বামী লোকেশ্বরানন্দ মহারাজকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে, আমরা সব জায়গায় খবর পাইনি, আর আমার সোশ্যাল মিডিয়ার সঙ্গে সেভাবে যোগাযোগ নেই, কিন্তু আমি শুনেছি অনেকের কাছে যে মহারাজকে নিয়ে আজকে প্রচুর লেখালেখি হচ্ছে, তথ্য আদান প্রদান হচ্ছে, মহারাজের ছবি, মহারাজের কথা, মহারাজের বাণী, এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। কিসের জন্য? কেন? মহারাজের মধ্যে কি পেয়েছেন তারা? যে সময় জীবনে হতাশা নামে, যে সময় জীবনে কষ্ট আসে, সেই সময় মহারাজ পাশে এসে হাত ধরে,
এখনো মন খারাপ হলে আমি মহারাজের ছবির দিকে তাকাই, তার চোখ বলে, যদি মন খারাপ করো না, তোমার সংগ্রাম তুমি জারি রাখো, আমি আছি তোমার সঙ্গে, ঠাকুর আছেন তোমার সঙ্গে, তুমি পারবে। এই অনুভূতি শুধু আমার নয়, এখানে যারা বসে রয়েছেন মঞ্চের ঠিক উল্টো দিকে, তারাও বিভিন্ন সময় এটা অনুভব করেছে। তাই সেদিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, যেটি আমরা সবসময় যেন সচেতন থাকি। মহারাজের জীবনকে ভাবতে গেলে তার অন্তর্জীবন এবং তার বহির্জগৎ, এই দুটোকেই সমানভাবে আমাদের চিন্তনের মধ্যে আনতে হবে। এবং মহারাজের মধ্যে অদ্ভুত একটা হিউমিলিটি ছিল। কত বড় একটা স্ট্রাচারের মানুষ, কোনো অহংকার নেই, ভাবলে আশ্চর্য হতে। শ্রীরামকৃষ্ণ যে তাকে বা তার গুরু স্বামী শিবানন্দ যে তাকে কত প্রাণ ঢেলে আশীর্বাদ করেছেন, তাই নিরহংকার জীবনের দিকে তাকালে সেটা বুঝতে পারে। আসলে তার অন্তরে তিনি ছিলেন না তো, আমি কি খুঁজে পাচ্ছেন না তো, বলছে আমি আমাকে খুঁজে পাচ্ছি না, তার আমিটাই তো নেই। সেই জায়গায় অধিকার করে আছেন তার ইষ্ট, তার গুরু, তাদের যন্ত্র হয়ে তিনি কাজ করছেন। তার অহংকার আসবে কোথেকে? এমারসনের সেই বিখ্যাত একটি প্রবন্ধ আছে, এটি লেখা আছে, রচনা, প্রবন্ধ ঠিক নয়, রচনা। এমারসন লিখছেন, একবার পোপের কাছে খবর গেল যে এক সন্ন্যাসিনী প্রচুর ক্ষমতার অধিকারিণী হয়েছেন, অলৌকিক ক্ষমতার অধিকারিণী হয়েছেন, তার ভীষণ শক্তি, এবং তিনি খ্রিস্ট সাম্রাজ্যের হয়তো এক সময় অধীশ্বরী হয়ে উঠবেন, এরকম একটা খবর ছড়িয়েছে। পোপের কাছে কানে খবরটা গেছে। এমারসন লিখছেন, উনি নেরির ফিলিপকে পাঠিয়েছেন, নেরির ফিলিপকে পাঠিয়েছেন যে তুমি যাও, সেন্ট ফিলিপকে পাঠিয়েছেন নেরির, যে তুমি কি দেখে এসো তো ব্যাপারটা কি, এই সন্ন্যাসিনীর কি এমন শক্তি হয়েছে। ফিলিপ গেছেন, তার ঘর খুঁজে বার করেছেন যেখানে তিনি থাকেন, কটেজ। তার যে ড্রয়িং রুম, সেখানে ঢুকে এসে এক পরিচারিকা এসে বেরিয়ে বলছেন, আপনি কাকে চান? তো বলে, আমি সেই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে এসেছি, আমাকে পোপ পাঠিয়েছেন। ও আচ্ছা, আপনি বসুন, আমি খবর দিচ্ছি। উনি বসেছেন চেয়ারে, সেই পরিচারিকা ভেতরে গেছেন, একটু পরে সেই সন্ন্যাসিনী বেরিয়ে এসছে। সন্ন্যাসিনীর পোশাক ক্যাথলিক নাম। ওই সময় এই ফিলিপ কি করলো, সেন্ট ফিলিপ তার ময়লা যে জুতো জোড়া ছিল, পায়ে পড়েছিল, সেটা টেবিলের উপর তুলে দিলেন ওর সামনে, মুখের সামনে। ওকে ইশারা করছেন যে আমার এই জুতোর ফিতেগুলো একটু খুলে দিন তো। এটাতে সন্ন্যাসিনী অত্যন্ত বিরক্ত হলেন, অসম্মানিত হলেন, এবং ঘর ছেড়ে বেরিয়ে গেলেন, তার সঙ্গে কথা বললেন। ফিলিপের এইটুকুই দরকার ছিল, উনিও সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। পোপের কাছে পৌঁছে গিয়ে বলেন, আপনার চিন্তার কোনো কারণ নেই, ওনার মধ্যে অলৌকিক কোনো শক্তি নেই, যা আছে ওটা বাইরের প্রচার, উনি কোনো অলৌকিক শক্তির অধিকারিণী নন, কারণ ওর মধ্যে অহংকার খুব তীব্র, এই হচ্ছে তার প্রমাণ। তারপরে ভারী সুন্দর একটি কথা এমারসন লিখছেন, তার বাংলা তুলে দাঁড়ায়, যেখানে দীনতা নেই সেখানে দিব্যতা থাকতে পারে না। তাকেই দিব্য বলবো যিনি তার শক্তি জেনেও নিজেকে দীন ভাবে রাখেন। লোকেশ্বর মহারাজ, কেন কথাগুলো বলছি আপনারা সবাই জানেন, তবু একই কথা স্মরণ করতে ভালো লাগে। মস্কোতে গেছেন তখন গর্বাচকের সময়, উনি বক্তব্য রাখবেন, মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, গোটা হল উঠে দাঁড়িয়েছে। তো মহারাজ বলছেন, এই সবাই উঠে দাঁড়ালো কেন? ওই প্রেসিডেন্টকে বোধহয় সম্মান দিচ্ছে।
বলছে না না, আপনি এসেছেন বলে আপনাকে সম্মান দিচ্ছি। ও তাই? ও দেখো দেখি কি কাণ্ড, প্রেসিডেন্ট রয়েছেন আর আমাকে এইভাবে উঠে দাঁড়িয়ে সম্মান দিচ্ছে। একেবারে 5 বছরের বালক। মহারাজকে নিয়ে গিয়ে বসানো হলো। তারপর মহারাজ বললেন ইংরেজিতে, এবং তার দোভাষী রাশিয়ান ভাষায় অনুবাদ করে দিল। করতালিতে গোটা হল ফেটে পড়ল। লেনিনগ্রাদের সে বিখ্যাত হল। ফিরে এসে উনি ধারাবাহিকভাবে কিছু লেখা লিখেছিলেন এবং একটি সংবাদপত্রের সাক্ষাৎকার বেরিয়েছিল। আমরা তখন দুগ্রাসে সেগুলো গিলেছিলাম ছাত্র অবস্থায়। মহারাজ একটি কথা স্মরণ করছি তার মধ্যে, বলছেন আমি কিছু নয়, আমি সামান্য ঝাড়ুদার, ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছি। শ্রীরামকৃষ্ণের বিজয় রথ ঘর ঘর করে সেই রাস্তা দিয়ে চলেছে। তিনি কৃপা করে আমাকে তার ঝাড়ুদার রেখেছেন। এই তার তিনি যখন বলেন আমি বোধকে ছুঁয়েছি, তখন কি সেটা অবান্তর হয়ে যায় না মিথ্যা হয়ে যায়? প্রশাসন তিনি চালিয়েছেন, স্নেহশীল ছিলেন, প্রয়োজনে কঠোর হতে পারতেন, খুব সংক্ষেপে কথা বলতেন। নরেন্দ্রপুরের একটি ঘটনা বারবার স্মরণ করি, হাসি, নিজেদের মধ্যে গল্প গুজব করি, হাসি। কলেজের কিছু ছেলে আম চুরি করেছে, তখন আমগুলো পুরো পাকেনি। তখন শিশির মহারাজ সনাতনানন্দজি সেন্ট্রাল অফিসে বসতেন। পরবর্তীকালে তিনি বেলুড় গেট কলেজে যান বা বর্ণনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক হয়েছিলেন। তো শিশির মহারাজ, শিশিরদা, তার কাছে গার্ডেরা এসে নালিশ করে যে কলেজের ছেলে আম চুরি করে খেয়েছে। খেয়েছে ঠিক আছে, নষ্ট করেছে বেশি, আর কদিন পরে খেলে ভালো হতো, আমগুলো কাঁচা পাকা এখনো পুরো পাকেনি, পাকলে তো ওগুলো হোস্টেলেই যাবে, কিন্তু ওরা নষ্ট করেছে। তো মহারাজ খোঁজ নিলেন, একটি ছেলেকে খুঁজে পাওয়া গেল যে ওটার লিডার ছিল। তো মহারাজ তাকে ডেকে পাঠিয়েছেন। সে তো ধরে নিয়েছে যে আজকে তার শেষ দিন। কাঁপতে কাঁপতে গেছে মহারাজের অফিসে, নরেন্দ্রপুরের যে সেন্ট্রাল অফিস, যারা গেছেন জানেন। গেটে ঢুকেই বাঁধে, বলছেন বসো। সে তো বুঝতে পারছে না মহারাজের সব, বসো বসো, বসিয়েছেন। তো অফিসে যে ছেড়ি কাজ করলো তাকে ইশারা করলেন। বেশ সুন্দর খোসা ছাড়ানো এক প্লেট আম, একটা চামচ সমেত আর এক গ্লাস জল রাখা। তো বুঝতে পারছেন এটা কি, তুমি খাও। ছেলেটি ভাবছে আমি খাবো? আমি বলছি তুমি খাও না, কিছু হবে না, এগুলো পাকা আম, ভালো আম, খাও। এমন করে মহারাজ বলছেন তুমি বাধ্য হয়ে খেলে। সেই প্রাক্তনী, তার এখন অনেক বয়স হয়, বেঁচে আছে কিনা জানি, অনেক আগের ঘটনা। খাওয়ার পর মহারাজকে প্রণাম করে যখন যাচ্ছে, বলছে একটা কথা বলি তোমায়, এরপরে যখন আম খেতে ইচ্ছে হবে, কাঁচা আমগুলোকে নষ্ট করো না, আমার কাছে আসে, তোমাকে আমি এমনি ভাবি আম। এটা একটা তার দিক। আবার কলেজের কিছু ছেলে, যেহেতু আমরা কলেজে ছিলাম এই খবরগুলো আমাদের কাছে বেশি থাকতো, কলেজের কিছু ছেলে পাঁচিল টপকে কার বাগানে গিয়ে কি উৎপাত করে এসছে। তো সেই মালিক এসে মহারাজকে দু কথা শুনিয়ে গেছে, এই তো আপনাদের ম্যান মেকিং এডুকেশন, আমার বাগানটাকে নষ্ট করে দিয়ে এলো কয়েকটা ছেলে। মহারাজ খুব ক্ষুব্ধ হয়েছে, কষ্ট হয়েছে, কারণ প্রতিষ্ঠানকে তুলে গালাগালি করেছে সে লোকটি। তখন মহারাজ ওই ছেলেদের বলেছিলেন উদ্দেশ্য করে যে যারা পাঁচিলের বাইরে যাবে তারা পাঁচিলের বাইরেই থাকবে। একটি কথা, আর কোনো উত্তেজনা নেই, কোনো শাসন নেই, স্টেটমেন্ট দেখানো নেই, কিচ্ছু নেই, চর্থাপ্য তো দূরের কথা। শুধু একটি বাক্য বললেন, যারা পাঁচিলের বাইরে যাবে তারা পাঁচিলের বাইরেই থাকবে। অ্যাসেম্বলি হলে বসে আছেন, সভাগৃহ যেটা নরেন্দ্রপুরের, অনুষ্ঠান চলছে, বিরাট হল ঘর। কোন একটা কর্নার একটু আওয়াজ হয়েছে, ছেলেরা কথা বলেছে, স্বাভাবিক, সে ছেলেরা তো চঞ্চল হয়। উনি শুধু প্রোগ্রামটা হাতে ছিল, একবার তাকালেন, ব্যাস, ম্যাজিক, চুপ করে গেল।
কখনো কাউকে কঠোরভাবে কিছু বলতে হয়। তার এমনই একটা ব্যক্তিত্ব ছিল, আবার অদ্ভুত একটা আকর্ষণীয় শক্তি ছিল। আমি একটু লোভী ছিলাম, খাওয়ার ব্যাপারে আমার খুব দুর্বলতা ছিল, এখন আর হজম করতে পারি না। তো গোলপার্কে মাঝে মাঝে যেতাম, তখন মহারাজ গোলপার্কে আছে, আমি জানি মহারাজের কাছে গেলে বেশ ভালো খাওয়া যাবে, উনি মাংস কটারে পাঠিয়ে দেবেন। তখন আমি ছাত্র, তখন থেকে মাংস কটারে খাওয়া শুরু করেছি। তো মাঝে একটা খরা থাকতো, সেটা হচ্ছে সুধান সুধা, ওনার যে পিএ, যে পাথুরিয়া ঘাটা থেকে ওনার সঙ্গে রয়েছে, নন্দপুরে ছিলেন, গোল পার্কেও এসেছে। সে কিছুতেই আমাদের যেতে দেবে না, সে জানে কলেজের ছেলেগুলো এসে উৎপাত করে, ওদের নাম ওরা ব্যস্ত আছে। এখন একটা সুবিধা হতো কি, আমাদের অফিসে ঢোকার আগে একটা ঘর আছে, ওখানে উনি বসতেন, হিমাংশুদা, সরি নামটা কি বলছি, হিমাংশু, হিমাংশুদা। তো দেখলাম যে ওই একটা টাইপ মেশিন ছিল, তখন তো কম্পিউটার আসেনি, তো ওই দেওয়ালের দিকে মুখ করে হিমাংশুদা টাইপ করছে, ওই অপেক্ষায় আমরা থাকতাম। উঁকি এবারে দেখতাম যে উনি ঘুরে কখন টাইপে বসছে, সেই সময় টুক করে ওই দরজাটুকু পেরিয়ে গেলেই তো মহারাজের দরজা খোলা, যেই দরজা খুলে মুখটা বার করেছে উনি আমাকে দেখে নিতেন। ছুটে কাছে চলে যেতাম, প্রণাম করতাম, মাথায় হাত রাখতেন, আরম্ভ করতেন। প্রথম প্রশ্ন, কখন এলে? একটু আগে। এখন আসুনি কেন? না, ওই মাঝে হিমাংশু। উনি হাসলেন, কিছু খেয়েছ? আরে এই প্রশ্নের জন্যই তো আপনার কাছে আসা। তার না, খাওয়া হয়নি, খিদে পাচ্ছে। আচ্ছা দাম, ফোন তুললেন, ইন্টারগ্রাম কাউকে ফোন করে দিলেন। তখন যারা এখন তারা বরেণ্য সন্ন্যাসী, তারা তখন ব্রহ্মচারী, তার নাম বলছি না, বলতেন এই দেখো এরা এসে খাওয়ার ব্যবস্থা করো। আমরা গিয়ে ভালো করে সবাই খেয়ে চলে যেতাম, উদ্ধার করে দিলাম খেয়ে আর কি। আর তখন পয়সা করিও পকেটে বেশি থাকতো না। এখন তো এইসব কি হয়েছে, কার্ড ফার্ড দিয়ে করা যায়, এসব জানি না, আমি পারি না। আমি তখন তো ছিলই না, খুচরো পয়সা কিছু থাকতো, বাস ভাড়া, যেদিন খিদে পেতো দোকানে কিছু খেলে বাকিটা হেঁটে মেকআপ করতে হতো, মানে বাস ভাড়া নেই, কি করে যাবো, চলো হাঁটো। এই লোকেশন দিয়ে তাই ওরা যখন বেলুর মঠে জয়েন করেছেন, তখন খাওয়ার বড় কষ্ট। বেলুর মঠ থেকে হেঁটে হাওড়া আসছে, হাওড়া স্টেশন। আরেকজন সাধু, তিনি বাসে যাচ্ছিলেন, বাসটা একটু স্লো হয়েছে, বলছেন কি ব্যাপার আপনি হাঁটছেন কেন, বাসে যান না, বাসে আসবেন না? একটু দেখুন না, আমি বাসে যাচ্ছি, অন্য কোনো সম্প্রদায়ের সাথে। বলছেন আমার পয়সা নেই, আমাকে হেঁটেই যেতে হবে। খাওয়ার কষ্ট ছিল, কিন্তু কখনোই মহারাজ এই সমস্ত প্রতিকূলতাকে কি আশ্চর্য ভাবে অতিক্রম করেছে। যত চ্যালেঞ্জ এসেছে মহারাজের কাছে, মহারাজ তত বেশি পর্বত সম উচ্চতা নিয়ে সেগুলোকে প্রতিহত করেছেন, নিজেকে রক্ষা করার জন্য নয়, রামকৃষ্ণ সংঘকে রক্ষা করার জন্য। তার ভেতরে দহন ছিল, তাকে কষ্ট পেতে হয়েছে, কিন্তু তার দহনের বিনিময়ে আমরা পেয়েছি আলো আর উত্তাপ। প্রদীপ তখনই জ্বলে যদি সলতেটা ঠিকঠাক পড়ে, না পড়লে তো আলো বেরোয় না, না পড়লে তো উত্তাপ পাওয়া যায় না। আমার এদিক না জ্বালালে দেয় না কিছু আলো। ওই প্রদীপটা যে জ্বালিয়ে রেখেছিলেন, সেই জ্বালানোটা তার সাধনা। সেই প্রদীপের নামই রামকৃষ্ণ প্রদীপ, ওই প্রদীপের নামই প্রেমস্বরূপ রামকৃষ্ণের প্রদীপ, ওই প্রদীপের নামই জ্ঞানস্বরূপ রামকৃষ্ণ প্রদীপ, ওই প্রদীপের নামই কর্মস্বরূপ রামকৃষ্ণ প্রদীপ। একাধারে সবগুলো এসে মিলেছিল তার অভিনব চরিত্রে। যেখানে গেছেন, আন্তর্জাতিক স্তরে যেখানে গেছেন, সেখানেই তার স্বীকৃতি। নোয়াখালীতে রিলিফ করে ফিরছেন, একজন বিদেশির সঙ্গে নৌকোয় আলাপ হয়েছে, সম্ভবত ইংল্যান্ডের মানুষ। মহারাজের সঙ্গে কিছুক্ষণ ইংরেজিতে কথা বলে তিনি বলছেন,
আপনি কি ইংল্যান্ডে বা আয়ারল্যান্ডে কোথাও পড়াশোনা করেছেন? বলছে না তো, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কলকাতার ছাত্র। এত সুন্দর, এত নিখুঁত ইংরেজি তো অনেক সাহেব সুবও বলতে পারে না, আপনি শিখলেন কোথায়? মহারাজের স্মৃতিচারণা রয়েছে, আপনারা জানেন সবাই। এই পড়ার যে হ্যাবিট, পড়াশোনা করার হ্যাবিট, এটা তিনি তার মায়ের কাছ থেকে পেয়েছিলেন। আরেকটা জিনিস পেয়েছিলেন, মায়ের রূপ। ওর মায়ের ছবি এদের কাছে রয়েছে, আপনারা দেখেছেন হয়তো, এদের কাছে মহারাজ দিয়ে গেছে। তো সেই মায়ের চেহারা আর মায়ের কাছে ওই পড়ার হ্যাবিটটা মহারাজ পেয়েছিলেন। বাংলা ইংরেজি দুটোতেই একসময় মহারাজ ইংরেজিতে বেশি সরগর ছিলেন, বাংলাটা অতটা আসতো না। পরে বাংলাটাও বেশ রপ্ত করেছিলেন, খুব ভালো লিখতেন এবং বলতেন। ইংরেজিতে তো কথাই নেই। এবং উনি এই কথা বলছেন, আজকাল শুনি, মানে সেই সময় মহারাজ বলছেন 90-এর দশকে, 80-র দশকে, যে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা নাকি বলে যে বাংলাটা আমার ঠিক আসে না। এটা ঠিক না। মহারাজ এটাই চাইছেন, সমস্ত ভাষাকে রপ্ত করতে বলছেন। একান্ত আলাপচারিতা এইসব কথাগুলো মহারাজের রয়ে গেছে। এবং যে কথাটি মহারাজের কর্ম এবং জীবনের নিরিখে প্রকটিত হয়েছে, প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে নিজের জীবন দিয়ে মহারাজ সেটাকে প্রমাণ করেছে, ওই ট্রান্সফরমেশন। যে ছেলেটি এসেছিল এক সময় মহাপুরুষ মাঝের পদপ্রান্তে, যখন সে এই মর্তলোক ছেড়ে গেল, তখন সে অন্য মানুষ। সেইটাই আমাদের আকর্ষণ করে। এই রূপান্তর সম্ভব। দেবতা বলে অত্যুক্তি হবে না। দেবত্বে উত্তীর্ণ হয়েছিলেন, দেবত্ব প্রাপ্ত হয়েছে। বেলুর মঠে দুর্গা পুজো, যখন ওই নাট মন্দিরে পুজো হতো, তখন মহারাজের যে সমস্ত অনুভূতি হয়েছে, প্রত্যক্ষ করেছেন সেখানে ঠাকুরকে, মাকে, স্বামীজিকে, পার্শ্বদের সূক্ষ্ম শরীরে তারা ঘুরছেন, মহারাজ দেখছেন তাদের, দেখছেন, এসব কথা রয়েছে। ফলে যে আদর্শ, যে জীবন, তার অন্তরের জীবন আর তার বহির্জগতের কর্মজ ব্যস্ত জীবন, এই দুটোকে মিলিয়ে যদি আমরা ভাবার চেষ্টা করি এবং মহারাজের কাছে প্রার্থনা করব তার এই পূর্ণ জন্মদিনে তিনি আমাদের শক্তি দিন, আমাদের সাহস দিন, আমাদের অভয় দিন। যেমন একসময় আমাদের হাত ধরেছিলেন, এখনো হাত ধরে থাকুন। আমাদের জীবনে আপনার স্পর্শে যেন সেই ট্রান্সফরমেশন, এই পরিবর্তন সাধিত হয়। আমরা প্রকৃত মানুষ হিসেবে নিজের জীবনকে সম্পূর্ণ করে জীবনের যে স্বীয় অর্থ, সেটিকে লাভ করতে পারি। আমাদের কাছে এই প্রার্থনা। নমস্কার। অনেক ধন্যবাদ মহারাজ। আমরা সবাই যেন কেমন একটা ঘোরের মধ্যে চলে গেছি মহারাজের ভাবের আবেশে এবং লোকেশ্বরানন্দজি মহারাজের সুদীর্ঘ কর্মজীবন, তার ভাব, তার প্রেমদীপ্ত চিন্তা ভাবনা, প্রেমের আবেশে আমরা সবাই একটা ঘোরের মধ্যে চলে গেছি। আজকে এই অনুষ্ঠান সঞ্চালনার প্রস্তুতি প্রসঙ্গে মহারাজের অমৃত কথা শুনছিলাম। সেখানে মহারাজ বলছেন, প্রত্যেকটা একটা নির্দিষ্ট দিন আমাদের জন্মদিন হিসেবে নির্ধারিত হয়তো, কিন্তু প্রত্যেকটা দিনই আমাদের জন্মদিন, নতুন করে জন্মদিন, নতুন সংকল্প, নতুন অনুভূতি, নতুন কর্ম, নতুন দিশা, সবকিছু নিয়ে বন্ধন থেকে মুক্তির পথে নতুন জীবনের জন্মদিন। তাই এখন আমি মহারাজের স্মৃতিচারণের উপলক্ষে ডেকে নেব আমাদের শ্রদ্ধেয়া সেক্রেটারি ম্যাম
শ্রদ্ধা রঞ্জনা সেনগুপ্তা ম্যামকে। পূজনীয় স্বামী শিবপ্রতানন্দজি মহারাজ, পূজনীয় বিষ্ণুজানন্দজি মহারাজ এবং মহারাজের আমাদের ছোট ভাই বোনেরা এবং মহারাজের অত্যন্ত কাছের মানুষেরা বসে আছেন। খুব শক্ত মহারাজের সম্বন্ধে বলা, আর মহারাজ অদ্ভুত অদ্ভুত সুন্দর করে মহারাজের যেন মহারাজকে দেখা যাচ্ছিল, যেন মানে প্রতিটি ঘটনা পরিচিত ঘটনা মহারাজ যেগুলো বলছিলেন, কিন্তু ঘটনা প্রবাহের পেছনে যেটা বলার চেষ্টা করছিলেন সেটা সত্যি সত্যি মহারাজ, আমি মানে আমরা এখানে অনেকেই আছি, আমি যখন মহারাজের কাছে গেছি তখন আমার বয়স 16 বছর। এত কিছু বুঝতাম না, যেটা বুঝতাম সেটা হচ্ছে তার অমোঘ ভালোবাসার টান, সেটা খুব বোঝা যেত। অত্যন্ত একটা পাগল পড়া ভালোবাসা। আর একটা হচ্ছে যে এই নিজেকে ভুলে, যেটা মহারাজ বলছিলেন সেটা স্বরূপ মহারাজের। এখন যখন বড় হয়েছি, যখন নিজেদের জীবন পথে চলি, তখন ফিরে তাকালে মনে হয় একটা দিশা জ্বলছে। ওই বনফুলে ঠাকুরের সম্বন্ধে একটা কথা আছে, আমার একটা মহারাজের সম্বন্ধে খুব খুব মনে হয়, মহারাজ থাকতেও মনে হতো, ঠিক বলছি কিনা জানি না, শব্দগুলো মনে পড়ছে। নিষ্পলক নয়নের নিঃশব্দ বাণী তোমাকে বলছে তুমি পারবে, নিশ্চয়ই পারবে, তোমাকে পারতেই হবে। মহারাজ ছিলেন অল পজিটিভ, মহারাজের সম্বন্ধে কোনো নেগেটিভ কথা বলা যেত না, কখনো শুনতে চাইতেন না, কখনো শুনতেন না। আমার মনে আছে আমি গোলপার্কে গেছি, আমায় বলেন জানো তো 12ই জানুয়ারি টিকিট, তখন এখনো হয়, স্বামী বিবেকানন্দ ইন্ডিয়ান ক্লাসিক্যাল সং বলে একটা অনুষ্ঠান হয়। মহারাজের সময় সব তাবড়ো তাবড়ো মানুষেরা আসতেন, সেই সেশনে আল্লাহ রাখা জাকির হোসেন বাজাবেন। তো মহারাজ সকাল থেকে আছেন, আমরাও আছি। তো ইন বিটুইন একটা সেশনের ফাঁকে মহারাজ চাঁদে নেমেছেন, আমি ঠিক মহারাজের পেছনটাকে, আমি সেবার প্রথম আমার 1989 গেছি আমি মহারাজের কাছে ডিসেম্বর মাসে, 1990 12ই জানুয়ারি, আমি কিছু জানি না, সুতরাং আমি মহারাজের গেস্ট। তো মহারাজ আমাকে নিচে নামিয়ে আনলেন। সেই যখন আমি নিচে নেমে এলাম তখন ওরা ঝাঁকে ঝাঁকে আসছেন, সেবার চিত্রেশ দাস, পন্ডিত চিত্রেশ দাস কত্থক নাচবেন আর পন্ডিত ভীমসেন যোশী গাইবেন। তো ওরা এসেছেন পরের সেশন গুলো, ছোট বাচ্চার মতো চিত্রেশ দাস বলছিলেন না গুণী মানুষ, চিত্রেশ দাস বলছেন আচ্ছা আমার না শেষ সেশন 9 to 9 হতো, সকাল 9টা থেকে 12টা, মাঝে 1 ঘন্টা, এটা না ওভারল্যাপ করতো, সুতরাং লাঞ্চ ব্রেক হতো না। আবার ওই 1টা থেকে 5টা, আবার 6টা থেকে 5:30 থেকে 9টা, ইন বিটুইন সেশন চেঞ্জ করতো, যারা 3টে সেশনের নেই তারা বেরিয়ে যাবে নতুন ডান্স। তো ওনার শেষ সেশনে শেষ ডান্স। তো মহারাজ বলছেন মহারাজ আপনি থাকবেন তো, মহারাজ আপনি থাকবেন তো? হ্যাঁ আমি নিশ্চয়ই থাকবো, তুমি নাচবে আমি থাকবো না, তা কি হয়? বলছেন না মহারাজ আমি শুধু আপনার জন্য এসেছি, আমেরিকাতে থাকতেন মহারাজ। ওদের মানে উনি ওপেনলি মানে মহারাজের কাছে শুনিনি, উনি স্টেজে উঠে বললেন আজ যে আমরা এখানে এসেছি, আমার বাবা প্রহ্লাদ দাস, তাকে মহারাজ জমি দিয়েছিলেন, আমার মা বাবাকে, আমাকে মহারাজ এখানে এনেছেন, আমরা মহেশ রঞ্জন সোমকে দেখেছি ওর কাছে। তো তো উঠে বলছেন, মহারাজ বসে আছেন, আমরাও বসে আছেন, অনেকটা রাত হয়েছে। তো মহারাজের একটু বোধহয় বসা, খুব কোমরে ব্যথা, ওরা জার্মানি থেকে ফিরেছেন তার আগে, তো ব্যথা হচ্ছে, হয়তো ভেবেছেন উঠে যাবেন, মহারাজ হয়তো বাথরুমে যাবেন বলে উঠেছেন। সে সময় ও শ্রীকৃষ্ণ চৈতন্য নাচতে শুরু করলো, ওটা মহারাজ একটু এগিয়ে এসে বসে পড়লেন, বেরোতে পারলেন না। ও অনেকক্ষণ নাচলো, 15 মিনিট নাচ করে এসে একদম সাষ্টাঙ্গ প্রণাম করছে মহারাজকে, মহারাজ আপনার ভালো লেগেছে তো, আপনি উঠে যাচ্ছিলেন, আমি কি আপনার মনের মতো করে নাচতে পারছিলাম না? না না তা নয়, আমি একটু বাথরুমে যেতাম, কিন্তু তুমি এমন টানে আমাকে বাঁধলে যে আমার যাওয়া সম্ভব হলো না। এই আন্দোলের কালী কীর্তন দল নরেন্দ্রপুরে গান গাইতে যেত, আমাদের সৌভাগ্য, ওই বলছিলেন না বোকা বোকাদের অনেক সৌভাগ্য, আমাদের সৌভাগ্য তার সাথে অনেক জায়গায় 90, 89
আমি ভারতীদি থেকে সেই অর্থে এক মাসের সিনিয়র। ভারতীদি 90 জানুয়ারিতে, আমি 89 ডিসেম্বরে গিয়েছিলাম মহারাজের কাছে। তো টিল 1998 31শে ডিসেম্বর পর্যন্ত তার খুব খুব কাছে সঙ্গ করার অহেতু কৃপা বলে সম্ভব হয়েছিল। যে জিনিসগুলো তখন বুঝিনি, এখন সেই জিনিসগুলো যেন একটু একটু বুঝতে পারি। এই যে বলছেন না, কি সুন্দর করে বলছিলেন, খুব বলতে আমি ওর নিজের মুখে শুনেছি। মহাপুরুষ মহারাজ যেগুলো বলছিলেন ওর জীবনের অনুভূতি, খুব সাধারণ সচরাচর বলতে চাইতেন না, একেবারেই বলতেন না। আধ্যাত্মিক জগতের অনুভূতির কথা একেবারেই বলতেন না। শেষ সময় একটু আধটু বলতেন ঘনিষ্ঠ মানুষজনের কাছে, সেটাই লিপিবদ্ধ হয়েছে। এরকম অনেক জিনিস লিপিবদ্ধ হয়নি। আমার মনে আছে মহারাজের শরীর যাওয়ার পর রাশিয়া আর লিথুয়ানিয়া গিয়েছিলাম আমি আর ভারতীদি ওর স্মৃতি সংগ্রহ করবার জন্য। তো রাশিয়ায় গিয়েছি, রাশিয়ায় চার্চে আমাদের ওরা দেখাচ্ছে, লিথুয়ানিয়ায় এরিনা, ওর নাম জানতাম, দেখেছি ওকে গোলপার্কে। তাও আমাদের নিয়ে যাচ্ছে, আমাদের নিয়ে গিয়ে একটা চার্চের সামনে, রাস্তা থেকে দেখা যায়, চার্চটার নাম মনে পড়ছে না, তো রাস্তা থেকে দেখা যায় মানে ও আছে, অনেক ওই যেরকম বলছেন অনেক চিন্তাবিদরা আছেন, প্রচুর মানুষ আছেন। তো ওরকম চার্চের সামনে দাঁড়িয়ে আছেন, আর এরিনা আমাদের দেখাচ্ছেন যে he had a vision of Mother Mary here. তো আমরা জিজ্ঞেস করছি যে মেরি আটা বলে একজন ভদ্রমহিলা, পরে তরুণ মহারাজ ভেরিফাই করেছেন, বইতে বেরিয়েছে। তো মেরি আটা বলে একজন ভদ্রমহিলা কানাডায় থাকতেন, আসলে রুটস হচ্ছে লিথুয়ানিয়া। মহারাজ যখন কানাডা গেছিলেন, আলাপ হয়েছিল, উনি মহারাজের সঙ্গে লিথুয়ানিয়া এসেছিলেন ওর রুট খুঁজতে। তা ওরা ওই ফিলিপ ঠিকই তো বলছি না, ফিলিপ আমাদের নিয়ে গিয়ে, অধ্যাপক ইকোনমিক্স। তো আমরা সামনে দাঁড়িয়ে আছি, ও আমাদের দেখিয়েছে এইখানটায় দেখুন। আমি বললাম কি করে বুঝলেন মহারাজের মাদার মেরির দর্শন হয়েছে? বলে উনি এখানে দাঁড়িয়েছিলেন, প্রবল ভিড় সেদিন, উনি ওখানে বক্তৃতা দেবেন বলে, প্রচন্ড ভিড়। বলে উনি এখান থেকে তীর বেগে উঠে গেলেন। ওনার তখন হাঁটতে কষ্ট হয়, আমরাও দেখেছি, মহারাজ একটু ভারী হয়ে গেছিলেন, হাঁটতে কষ্ট হয় বলে উনি যেন ছুটে চলে গেলেন, উঠে গেলেন, উনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। আমরা বুঝতে পারছি না কি করবো। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, আমরা তখন মহারাজকে তখন ধরলাম, মহারাজ একটা জার্কের মতো হলো, মহারাজ কিছুই বুঝতে পারছিলেন না। তখন আমরা ধীরে ধীরে মহারাজকে নামিয়ে আনলাম, নামিয়ে এনে যখন বসালাম, এটা লিখিত আছে, নেমে এসে যখন বসালাম, তখন বললেন যে আই হ্যাড আ ভিশন অফ মাদার মেরি। ওরা জিজ্ঞেস করেছিল, ইনাকে খুব ভালোবাসতেন, এটা ওর খুব স্বভাব সিদ্ধ ছিল। আমরা ওই দিকটা দেখতে পেতাম না, যে দিকটা দেখতে পেতাম সেটা হচ্ছে ওই কর্মময় একটা জীবন, ভালোবাসাময় একটা জীবন। আর হি ক্যান সেল হিমসেলফ ফর দ্য সেক অফ হ্যাভ নট, যার নেই তার জন্য নিজেকে একেবারে বিলিয়ে দিতে পারতেন, একেবারে বিলিয়ে দিতে পারতেন। মানে আমার মনে আছে, আমি একটা দিন বসে আছি ওর কাছে, আমাদের ঠাকুর মায়ের অসীম অসীম কৃপায় আমাদের সৌভাগ্য হয়েছিল ওর সাথে কিছুদিন কাজ করা। এই যেমন বলছেন, আমি একেবারেই ভারতীয় আর মিতাদি বলে একজন ছিল, আর ওর উপনিষদ 7টা উপনিষদ বেরিয়েছিল যখন ছিলেন, সেগুলো ট্রান্সলেশন হয়েছিল। ট্রান্সলেশনের কাজটা, এটা একটা পরম পাওয়া। ওর নামে বেরোবে তো বইটা। ওনার বাংলা মনে বছর মধুর বাংলা, ভীষণ মধুর বাংলা, খুব বেশি বিশেষণ ব্যবহার করে, অনেক বেশি ওয়ার্ড ব্যবহার করতে চাইতেন না, তাতে ভাষা হাঁপায় বলতেন, অনেক লম্বা সেন্টেন্স ব্যবহার করতেন না, ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করতেন। তো ওর ভাষা বাংলা করা খুব কঠিন, আমার মনে আছে। তো সেটা আমরা ওপরে, উনি ওপরে থাকতেন, আমি আর ভারতী তখন নিচে থাকতাম ইনস্টিটিউট অফ কালচারে। রোজ সকালবেলায় উনি মর্নিং ওয়াক করে, তখন ওটল পার্কের ভেতরে হাঁটতেন, আমাদের ঘরে আসতেন, আমরা একসাথে চা খেতাম। সেই সময়ের মহারাজ আর বিকেলের মহারাজ কিন্তু আকাশ তফাৎ। সেই সময়ের মহারাজ কিন্তু অন্তর্মুখী, তখন শুধুই উপনিষদের কথা বলতে উনি পছন্দ করতেন, উপনিষদ সেই সংক্রান্ত কথা, সেটার ওই ঠাকুরমা স্বামীজির, এর বাইরে তখন তার কিছু জগৎ ছিল। বিকেলে তো সবটাই হচ্ছে, ক্লাসেও যাচ্ছেন, ক্লাস থেকে বেরিয়ে এসে বিষ্ণু রায় বলছি, বিষ্ণু রাওকে যেটা বলছি, তো ওই ইয়ে হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে, তো একটা ট্রান্সলেশন করে ওপরে গেল। তো আমরা বুঝতে পারতাম ওর কমেন্টস দেখে যে কোনটা ওর পছন্দের ট্রান্সলেশন আর কোনটা ওর পছন্দের ট্রান্সলেশন নয়। উনি নেগেটিভ বলতে জানতেন না, উনি কখনো বলতেন না এটা আমার পছন্দ হয়নি,
অ্যাকসেপ্টেবল যদি কোনোটাই লেখা থাকে তাহলে সেটা ওর পছন্দ হয়নি। আদারওয়াইজ ও প্রচুর অত্যন্ত প্রশংসা করতে পারতেন মানুষের, অত্যন্ত ট্রু নেচার। আজকে আমি স্বপনদা এসেছিলেন বিকেলবেলায়, ওকে বলছিলাম যে আজকে ভাবছিলাম একটা কথা বলছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এরকম একটা এলো, আমি একবার যদি করে আমাদের পছন্দ হয়নি, আমরা পাঠাবার সময় বললাম যে ভালো লাগছে না, বাংলাটা কিন্তু করতেও পারছি না। তো উনি লিখে পাঠালেন অ্যাকসেপ্টেবল। তো আমি আবার ওটা খামের মধ্যে করে, বোকার অনেক সুবিধে আছে, খামের মধ্যে করে গণেশদাকে দিয়ে পাঠিয়ে বললাম আপনি পাঠান, আমি ফোন করে দিচ্ছি, ইন্টারকম ছিল, ফোন করে আমি বললাম যে এটা যদি না কারেক্টেড হয়ে আসে, একদিন যেন আমি না করলে ওনার কিছুই হবে না, বোকার যা হতে থাকে, এটা যদি কারেক্টেড না হয়ে আসে আমরা একটু পরিষদ আর করবো না। তখন বললো না ভালোই তো হয়েছে। আমি বললাম না আমাদের একটুও পছন্দ হয়নি। তাহলে ওই একটা তখন উনি এডিট করে পাঠালেন, এডিট করে একটা সেন্টেন্সকে কেটে 3টে সেন্টেন্স করে দিলেন, করে দিয়ে আমাকে একটা নোট পাঠালেন, রেসপেক্টেড ম্যাডাম, চেঞ্জেস আর মাইনর, ইউ মে ইগনোর ইট। এই হচ্ছে বিশালতা। লিখেছেন তো, কেটেছেন তো, ভাবছেন আমার যদি খারাপ লাগে, কি অসাধারণ। ভারতীদি বলছে আচ্ছা ট্রান্সেন্ডেন্ট আর ইমানেন্ট কি করে লিখবো, কি করে বাংলা করবো, রঙ্গন সম্বন্ধে বলছে, মনে আছে ভারতীদি ফোনে বলছে, আমি পাশে আছি, লেখো, তিনি ভেতরেও আছেন, তিনি বাইরেও আছেন। ওর সাথে কাজ করা একটা বিশেষ অভিজ্ঞতা। তা এই মহারাজের কথা, অনেক ছোট ছোট ঘটনা মনে হচ্ছে। তো মহারাজের কথা, ডক্টর আর.পি. সেনগুপ্ত, বিখ্যাত নিউরোসার্জন, মহারাজের সাথে একেবারে বাবা ছেলের সম্পর্ক ছিল, ওর মিসেসকে খুব ভালোবাসতেন। ওর ছেলে মারা গেলেন, মহারাজ এখান থেকে নিউক্যাসল উড়ে গেলেন মঠে পারমিশন নিয়ে, যে ওর স্ত্রীকে মা বলে ডাকেন। তো যাই হোক সেটার জন্য বলছি না, তো উনি এলেন। যখনই আর.পি. সেনগুপ্ত আসেন, ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কিন্তু মহারাজের অনুপ্রেরণায়, একেবারেই মহারাজের অনুপ্রেরণায়। তো ও এলে মহারাজকে খেতে বলে, খেতে বললে ডক্টর সেনগুপ্ত তো অপারেশন থাকে, উনি একটা অপারেশনে ঢুকলে উনি কখন আসবেন ঠিক থাকে, ততক্ষণ মহারাজ না খেয়ে বসে থাকে। আমার মনে আছে আমরাও ইনভাইটেড, এবার উনি দুটোয় ওনার আসার কথা, 5:30 বাজে উনি এসে ঢুকলেন, 6:15 গীতা ক্লাস, বসলেন, খেলেন না, না খেয়ে বসেছিলেন, বসলেন, ওর সঙ্গে একটা চা খেলেন, খেয়ে ওকে পুরো করলেন। তো ওই ডিনার টেবিলে আছে, ওই লাঞ্চ টেবিলে আছে, তখন উনি বলেন, তখন মহারাজ একটু একটু করে বলছেন রামপ্রসাদ যাতায়াতের পথে একটু বই পড়া হয়? বলছেন মহারাজ ইচ্ছে তো করে, কিন্তু এত উনি ভীষণ ফ্রিকুয়েন্ট ট্রাভেল করেন, এখনো করেন, 85-82 বয়স, মাসে 3 বার এদেশ ওদেশ করেন। বলেন আমি ওখানে বাজারটা করে দিয়ে যেতে যাই, আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু মহারাজের সূত্রে। তো মহারাজ বলেন তোমার কি একটু বই পড়া হয়? তোমার পড়তে তো ইচ্ছে করে, কিন্তু এত মোটা বই পড়া সম্ভব নয়, আপনি যদি একটু সরু বই লেখেন তাহলে পড়তে পারি। ওই যেটা আমরা দেখি শ্রীরামকৃষ্ণ সাহিত্য একাডেমি, সেটা আসলে ডক্টর সেনগুপ্তের জন্য লেখা। তো মানে এটা ওই বললেন, তারপরে তো আবার বাংলা হলো, ওটাই ওর শেষ কাজ, ওই বাংলা করার সৌভাগ্য হয়েছিল, ওটাই শেষ কাজ, আর কোনো কাজ তারপরে চলে গেলেন। তো যেটা বলছি, ছোট ছোট অজস্র ঘটনা। কি বলছেন, আমি বসে আছি একদিন, ওই উপনিষদের কাজ করতে যেতাম, তো সকালবেলায় খুব মজা একটা সকাল, সেটা দেখার মতো সকাল, দেখার মতো। 10টার সময় আমি শ্রী অমৃতা সাহাম আসতেন, যিনি শ্রীরামকৃষ্ণ পুঁথির ট্রান্সলেটার, মহারাজই বাদ করেছেন। তো অমৃতার সাথে মহারাজের কন্ডিশন ছিল, অমৃতা যখন থাকবে তখন কেউ থাকতে পারবে না, এবং অমৃতাকে মহারাজ প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেবেন সকালে, সেটা উনি করতেন। এবার যেদিন আমার সাথে মিটিংটা হয়েছে, সেদিন অমৃতাও ওই সময় এসেছে, আমার কিছু করার নেই, আমি তো জানি না, আমার মহারাজ বলেছে। অমৃতা দরজা ঠেলে ঢুকে আমাকে দেখি ওর ভীষণ না, ও বললাম I have a deal with you. মহারাজ তুমি এসো, প্লিজ কাম, have a cup of tea with us. No, there is no way. So either I will be there or somebody else. আমাকে বলছে না, ও আমাকে খুব নামেছে, or somebody else will be there. আমি কিছুই বলছি না, বসে আছি, বললেই চলে যাই আর কি। আমার ভাবতে হচ্ছে তোমারও বাবা তো আমারও তো বাবা, আমায় বললেই চলে যাবো, না এখানে যাবো আর কি। তো বলে বসো বসো, তোমার সাথে আজকে বিকেল 5টা থেকে 6টায় টাইম, দেখো তোমাকে আমি, তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না, তোমাকে আমি চিরকুট পাঠিয়েছি গণেশকে দিয়ে,
বলে আমি সকালে বেরিয়ে গেছি। বলো সেটা তো আমার দোষ নয়, তুমি এতটা অবিচার আমার উপর করলে কি করে চলবে। তো অমৃতা এসে বসলো, অমৃতা চলে গেল, আমরা উপনিষদ পড়তে শুরু করলাম একটু একটু করে। তো সেই উপনিষদে অনেক মানুষ আসতে লাগলেন। মহাপুরুষ মহারাজ দুজন শিষ্যা ছিলেন যাকে মহারাজ দেখতেন, ঢাকুরিয়াতে থাকতেন, দেখেছি ওকে অনেকবার। মা মেয়ে আসতেন, একা থাকতেন। যা হয় বয়স হওয়াতে একটু অসহায় বোধ করতেন, কেউ নেই ওদের। তা খুব খুব উচ্চাটন করতেন, ওকে সবসময় দেখতাম এই খুব উচ্চাটন। তো মা, মেয়েটির মাথা কাজ করে না, মারই মাথা, মানে মাই ঠিকঠাক করে চালান। তো মেয়েকে নিয়ে আসতেন মহারাজের কাছে। তো এলে, তো এসে খুব উদ্ভ্রান্তের মতো বললেন, মহারাজ সকাল থেকে স্নান করতে পারিনি, বাথরুমে জল নেই, আমার কলের মিস্ত্রি পাচ্ছি, কল খারাপ হয়ে গেছে, আমি কোথায় যাবো। বিশ্বাস করুন আমার চোখে দেখা। মহারাজ ফোনটা তুললেন, তুলে প্রসন্ন মহারাজকে ফোন করে বললেন, প্রসন্ন একটু কি আমাদের যিনি নাম্বার আছে পাঠাতে পারো, ওকে সবাই চিনতে গোলপারকে, মঞ্জুরা এসেছে, কোথায় যাবে, আর একটা যদি ঘর খুলে দেওয়া যায়, যতক্ষণ পর্যন্ত কলটা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত এখানেই থাকুন। তুমি একদম চিন্তা করো না, আমরা আছি না, তুমি না মহাপুরুষ মহারাজের চেহারা, আমরা আছি না, তুমি তো আমার গুরু বোন, তুমি যাও, ওখানে গিয়ে খাও, আর ঠিক হয়ে গেলে আমাদের লোকেরা তোমাকে নিয়ে পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা, উনি চলে গেলেন, আমরা যে লাইনটায় ছিলাম উনি সেই লাইনটা থেকে ধরলেন। আবার খানিকক্ষণ পড়ছি, সবারই অভিজ্ঞতা আছে মহারাজের সাথে, মানুষ খেলা দেখতে দেখতে ওইভাবেই উপনিষদ লিখতে। খানিকক্ষণ বাদে, আমি নাম বলছি না, রিসার্চের একটি মেয়ে ছিল, খুব মহারাজকে খুব ভালোবাসতো কিন্তু খুব অত্যাচার করতো, খুব রাগ ছিল সকলের উপর, যার সাথে মহারাজ একটু সময় কাটাবে তার উপরই ওর খুব রাগ। দরজা টেনে ঢুকলো, ঢুকে বললো, একজন সাধুর নাম করে বললো, তাকে একদম ফার্স্ট নেমে ডেকে বলছে, আপনি জানেন ও আমাকে ছোট ছোট মাছ দিয়েছে, ডাইনিং হলে দুটো বড় মাছ না দিয়ে সবাইকে দুটো মাছ দিচ্ছে, আমাকে ছোট মাছ দিচ্ছে, এই অবিচার, এই অন্যায় আপনি বলে দিয়েছেন। প্রচন্ড খেপে গিয়ে বলছে। মহারাজ আমার খুব বিরক্ত হচ্ছে, আমার ভীষণ বিরক্ত, পারলেই বলি যে আর কি কোন খাওয়ার জায়গা নেই। তো তুমি শান্ত হও, তুমি শান্ত হও বলে আবার ফোন উঠলো। ফোন উঠে সেই সন্ন্যাসীকে ডেকে পাঠালেন, পাঠিয়ে বললেন যে একটু করে দাও, একটু বড় মাছ, দুটোর জায়গায় চারটে দাও, কি অসুবিধা আছে। আর ও তখনও চিৎকার করে যাচ্ছে, যে সাধুকে উনি দেখেছেন সেই সাধুকেও শয়তান বলছে। হ্যাঁ, তো তখনও চিৎকার করে যাচ্ছে, অসাধারণ করে বললেন। অনেকটা সময় ওদিকে তাকিয়ে রইলেন, তাকিয়ে রেখে বললেন, তোমার কি একবারও মনে হচ্ছে না তুমি ঠিক আচরণ করছো না? ও শান্ত হল, একেবারে সাপের মাথায় ফোনে নেমে গেল, ও চলে গেল। সেই সন্ন্যাসীকে বললেন যে আমরা তো জানি ও একটু এক্সেন্ট্রিক, একটু তো বলে দিলে হয়, ও যে কটা মাছ চাইবে সে কটা মাছ যেন হয়, কিন্তু মনে রেখো ও ঠাকুরকে ভালোবাসে। ওই এই শয়তানি, শয়তানি শব্দটা ওর মুখে না, মানে এই হুজ্জতি বোধ হয় বলছেন, এক্স্যাক্টলি মনে পড়ছে না, এটাও কোথাও করে না, এখানে ছাড়া। আমার মনে আছে সেই সন্ন্যাসীর সাথে আমার যখন সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, সেই সন্ন্যাসী আমাকে বলছে, আমি বললাম দেখেছেন কিরকম করে বলছিলেন আগে, বললো যেটা ওনাকে বলতে পারলাম না সেটা হচ্ছে এই বজ্জাতি তো ওর কেউ সহ্য করবে না। কিন্তু সেটা নয়, আমরা কিন্তু এই পরিবর্তিত মানুষটিকে দেখেছি মহারাজের শরীর চলে যাওয়ার পর, অনেকদিন দেখেছি দিনের পর দিন বেলুর মঠে গিয়ে মায়ের মন্দিরের সামনে চুপ করে বসে থাকে। এখন এই হচ্ছে প্রবল ভালোবাসা, ভালোবাসার টানে হি ক্যান সেল। সত্যি সত্যি ইনস্টিটিউটের নিয়ম হয়েছে যে কারোর কিছু থেকে যদি কিছু সাহায্য পেতে হয় তাহলে কেউ লোকেশ্বরজির কাছে আগে যেতে পারে, সবাই তরুণ মহারাজের কাছে যাবে, তরুণ মহারাজ যদি লিখে টিকে দেন তাহলে সেটা স্যাংশন তখন মহারাজের কাছে আসবে। ভালো কথা। তো এরকম আছি একদিন মহারাজের ঘরে, তখন ওই হিমাংশু বাবুকে কোনোভাবে বাইপাস করে এক ভদ্রলোক তার একটি মেয়েকে নিয়ে ঢুকলো। তাকে দেখে মহারাজ বললো, ও তোমরা? মহারাজ আমরা এসেছি, আমার মেয়ে কন্যার প্রায়গ্রস্ত পিতা আমি মহারাজ, আমার চাকরি চলে গেছে মহারাজ, আমি কি করে চাকরি করবো, ওকে তো বিয়ে দিতে হবে। ও বিয়ে দিতে হবে, তা তোমার কি সমস্যা? বললো আসলে ওর কি ছেলে, মানে এই লাগবে ওই লাগবে, তোমার
কি হলে চলবে? মানে আমাকে যদি 5,000 টাকা দেয়, 5,000 টাকা, 5,000 টাকা দিলেই তোমার হয়ে যাবে? সত্যি মনে হচ্ছে গল্পের মতো, সত্য ঘটনা একদম, একেবারে চোখের সামনে দেখা। যারা মহারাজকে দেখেছেন তাদের সবার একই অনুভূতি। 5,000 টাকা দিলেই হয়ে যাবে? তাহলে হ্যাঁ, মানে আর যদি বরের হাতের ঘড়িটা, তুমি কি খাবে? হ্যাঁ, এই ঠিক করেছি এই মাংস খাওয়াবে না। তো এ তো হাতে স্বর্গ পাচ্ছে আসলে, ও তো 5,000 টাকা চাইতে গেছিল। তো তখন তারপরে হলো কি, একটা কাগজ, তুমি একটা অ্যাপ্লিকেশন করো। বলছে মহারাজ আমি অ্যাপ্লিকেশন করেছি, করতে করতে এই মহারাজ চোখ পড়েছে ওই বাচ্চার মেয়ে, এর বুঝি বিয়ে? না মহারাজ আমার ছোট মেয়ে। ওকে জিজ্ঞেস করলেন তুমি পড়াশোনা করো? মানে আমি 7 পর্যন্ত পড়েছি। তা তুমি স্কুলে যাও তো? হ্যাঁ যাই, বাবাকে সাহায্য করতে হয়। তাহলে তুমি কি করো? আমি না সেলাই করি। তো কোথায় করো, তুমি শিখেছো? হ্যাঁ মহারাজ শিখেছি, আমার তো সেলাই মেশিন নেই। ও, তুমি একটা সেলাই মেশিন দিলে সেলাই করবে? হ্যাঁ মহারাজ করবো। তুমি পড়বে? হ্যাঁ মহারাজ পড়বো। এবার আদর জিনিসটা বেরোলো। বললো তাহলে আমি একটা সেলাই মেশিন, বুঝলে, তুমি একটা, তাহলে একটা কাজ কর, বলে একটা বেল্ট টিপেছে। বেল্ট টেপাতে বিপুল এলো। বুঝলে, এদের একটু তরুণ মহারাজের কাছে নিয়ে যাও, আমি একটু একটা লেখা লিখে দিচ্ছি, এই কাগজটা দেখো। ততক্ষণে ভদ্রলোক মানে প্রবাদ বলেছে, অতি করবেন না, অতি করবেন না, আমি ওনার থেকে বিতাড়িত হয়েই এখানে এসেছি। মানে ওনার কাছে গেছে, উনি বলেছেন হবে না। ও তখন সামহাও গেট ক্র্যাশ করে ঢুকে গেছে। এইবার মহারাজ বলেছে মহা ভরসা, এবার করবে কি? কারণ নিয়ম করেছেন আগের দিন, নিয়ম হয়েছে তরুণ মহারাজ না লিখে দিলে হবে না। আবার উনি তরুণ মহারাজকে ফোন করলেন। তরুণ মহারাজকে ফোন করে শুনলেন, বুঝলে তরুণ, এই যদি একটু আসো, একজনকে পাঠাবো। তরুণ মহারাজ যতক্ষণে বুঝে গেছে সব। তো তরুণ মহারাজ এলেন, আসার পরে তরুণ মহারাজ, আচ্ছা আচ্ছা, উনি তো গেছিলেন মহারাজ আমার কাছে, আমি তো বলছিলাম একটু মানে, মানে কথা হয়েছে, কথা কিছু দিয়েছি, তা যদি তুমি দাও, এবারের মতো, পরের বার থেকে তোমার কাছে হয়েই আসবে, মানে এবার চলে এসছে তো। তোর মহারাজ বলেন এর থেকে বোধহয় আমার কাছ থেকে স্যাংশন হওয়াই ভালো ছিল। এবার ভদ্রবেলা এখানে মহারাজ আছে তো, একটু আস্তে আস্তে বলছেন আসলে মহারাজ মানে নিয়মটা, মানে ওনার তো মনে হচ্ছে একটা নিয়ম হয়েছে, নিয়মটা ব্রেক হয়ে যাচ্ছে। আসলে কি জানো, আমরা না ওর, মানে ওর যেটা এসেছে অভিযোগ করছি, ওর অভাববোধটা দেখলে না, অভাব ছাড়া কি কেউ কারোর কাছে যায়? মহারাজের কাছে বসে আছে, একজন এলেন, সে বললেন মহারাজ আমার ছেলে আনন্দপুরে পরীক্ষা দিয়েছে, তার ফ্যামিলিতে অনেক সমস্যা ছিল, চান্স পাই। ফোন তুলে, ফোনের ওপারে সুপর্ণানন্দ ফোন তুলে হলো, বুঝলে সত্যানন্দ, আহ আমি না একজনকে পাঠাবো, সে না চান্স পাইনি জানো, না হয়ে যাবে, আমার দেখে মনে হচ্ছে ঠিক পারবে, তোমরা একটু স্পেশাল যত্ন যত্ন করবে। তো উনি কি বলছেন, সুপর্ণানন্দ কি বলছেন শুনতে পাচ্ছি না, মহারাজের কথাটা শুনতে পাচ্ছি। মহারাজ বলছেন হ্যাঁ তুমি ঠিকই বলেছো, যোগ্যতা তো নেই, ঠিকই বলেছো। আসলে কি জানো, আমিও না এক এক সময় ভাবি, ঠাকুর যদি আমার যোগ্যতা বিচার করতেন, তাহলে বোধহয় কোনোদিনই তার শ্রী চরণ তলে আসতে পারতাম। তিনি ভর্তি হলেন, আমি সেই ছেলেটিকে চিনি, সেই ছেলেটি এখন খুব বড় চাকরি করে, ডেলয়েটে খুব বড় চাকরি করে। তো এটা হচ্ছে আসলে ওই যেটা মহারাজ বলছিলেন সেটা দিয়েই বলছি, আসলে উনি প্রতিষ্ঠিত, ঠাকুরমা স্বামীজিতে উনি প্রতিষ্ঠিত। ওই প্রতিষ্ঠিত থেকে যেটা করেছেন সেটা হচ্ছে নিজের গুরু খুশি হবে বলে করেছেন। বলতে আমার ওপর আমার গুরুর আশীর্বাদ আছে, আমাকে কখনো জোরে কথা বলতে হয়নি। সত্যি সত্যি অনেক অপ্রিয় কথা, এই বেদি ভবন নেবেন বলে কি সংগ্রাম করেছেন, কি সংগ্রাম করেছেন, নিজের চোখে দেখেছি, দিকে তাকিয়ে দুটো হাত জোর করে, দু চোখের কোণ দিয়ে মহারাজের জল পড়ছে, মহারাজ বলছেন ঠাকুর ওকে সুবুদ্ধি দিন, মা ওর কল্যাণ করুন। একটা শব্দ বলছেন না, কেন হলো, আগে কথা বলেছিলাম, তার এটা তো হওয়ার কথা নয়, একটা শব্দ। তারপরে স্টে অর্ডার হলো, যেদিন স্টে অর্ডার হলো সেদিন আমাদের কথামৃত ক্লাস। মহারাজ কথামৃতের পরে উঠে গেলেন, সাধারণত মাথা উঠে নিচে বসতেন, চা খেতেন, সেদিন উঠে গেলেন, আর
ইউজুয়ালি অনেকবার ফোন করতেন আমাদের, সকলকেই করতেন, আমাদের আলাদা করে নয়। তো সেদিন রাত্রিরে আর ফোন আসছে না, একটাও ফোন আসছে না। তারপরে গণেশ দা এসে বললেন যে মহারাজ একটা, আমরা দেখেছি রাজা রামান্না ঠাবান্না এরা সব বসে আছে, শক্তিনাথ মুখোপাধ্যায়রা বসে আছে। তারপরে ওই মহারাজ রাত্রিবেলায় আর কিছু জানতে পারলাম না, পরের দিন ভোরবেলা মহারাজ নেমে এলেন। নেমে এসে মহারাজ বললেন যে, আমরা জিজ্ঞেস করলাম যে কখন স্টে অর্ডার হয়েছে, মহারাজ খবর পেয়েছেন। মহারাজ বললেন, আমি ক্লাসে যাওয়ার আগেই সে জেনেছি। সেদিন অসাধারণ একটা ক্লাস হয়েছিল, সেটাই সেদিনের ক্লাসটায় মহারাজ বলছিলেন যে ঠাকুরের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও পড়ে না। মানে আমরা যেহেতু হলে উদ্ভ্রান্ত হব, হয়তো বলবো গিয়ে অনেক কষ্ট করে 2 কোটি টাকা জোগাড় করে 1/3 জমি কিনেছেন, কিছু নয় একেবারে, এবং সেটা নিয়ে যে কোনো তার গ্রাম্বল ছিল কিছু ছিল না। অথচ শুনেছি গোকুলানন্দজির কাছে যখন বিদেশ থেকে ফিরছেন, প্রফিউজ ব্লিডিং হয়েছে এয়ারপোর্টে, এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া হলো আবার দিল্লি রামকৃষ্ণ মিশনে। গোকুলানন্দজি বলেছেন, আমি দেখেছি যে একেবারে পাত্র ওই মহারাজের কামলা, কামলায় হাফ কামলার রক্ত, তখনও হাত জোর করে বলছে, ঠাকুর আমি আজীবন তোমার দিকে সূর্যমুখী ফুলের মতো তাকিয়েছিলাম, কোনোদিন আমি কখনো কিছু তোমার কাছে চাইনি, কিন্তু এই শেষ বেলায় আমাকে বেদি ভবনটা করে দিয়ে যেতে দাও। সেই বেদি ভবন একবার করলেন 28 অক্টোবর, কিন্তু সামাও বেদি ভবনটা পুরোটা করে দিয়ে যেতে পারেনি। কিন্তু সেটার থেকেও বড় কথা, সেটা নিয়ে কোনো বক্তব্য, ঠাকুর চাইলে হবে, ঠাকুর না চাইলে, মনে আছে সত্যকৃষ্ণ মহারাজকে এসে বলছেন, তখন ওই মনটা উঠে যাচ্ছে, খুব মনটা উঠে যাচ্ছে। সত্যকৃষ্ণ মহারাজ এসে বলছেন যে এরকম করলে হবে কানাইদা, খুব ব্যথা কোমরে, প্রচন্ড ব্যথা, এরকম করলে হবে, আপনি আপনাকে দিয়ে ঠাকুর কত কাজ করবেন ওপেন মিটিং এ, মানে বিবেকানন্দ হলে, আপনি এই যে বলছেন না সময় হয়ে এসেছে। তো উনি উঠে দাঁড়িয়ে বললেন যে ইয়ে বলছে, আত্মস্থানন্দ স্বামী বলছেন, কিন্তু আমরা জানি, ও জানে, আমরাও জানি, প্রেমানন্দজি বলতেন লাঠির ডগায় রামকৃষ্ণ নাম লিখে যদি ছেড়ে দেওয়া যায়, সেই লাঠি জগৎ জয় করবে। আমার কোনো ক্ষমতা নেই, তিনি অহেতুকি কৃপা করে আমাকে মাধ্যম করে সব করিয়েছেন। আমি যা আমার খুব করে বলতেন, আমি কেন বলতেন জানেন, আমি আমার যা করার কথা নয় তার থেকে অনেক 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 বেশি দিয়েছে। নিরভিমান বলছিলেন, বেলুর মঠে যেতাম ওর সঙ্গে অষ্টমীর পুজো, অষ্টমীর পুজোর দিন তখনও মঠের মন্দিরে পুজো হয়, একটা করিডোর থাকতো মহারাজ অর্ঘ্য দেবের জন্য, করিডোরের ভেতরে মহারাজ বসে আছেন, খুব ভিড়। আমাদের খুব মন খারাপ, মহারাজ দেখতে পাচ্ছেন না, কারণ একদম ওই ইয়ের আড়ালে তো, পর্দার আড়ালে। এবার ফিরে এলেন, সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে গোল পার্কে, দেখলে দেখলে ওরা আমাকে কি স্টেটাস দিল, স্টেটাস আমরা সবাই বলছি, দেখলে না ওরা আমাকে অর্ঘ্য দিতে দিলে, অর্ঘ্য উনি দেবেন না তো কে দেবেন, সেটা ওনার কাছে বিশেষ। খুব অবাক হয়ে ভাববেন, অবাক হয়ে কেন আমি বেলুড় মঠে হাঁটতে পারি না, মানে বেলুড় মঠে হাঁটলে এত মানুষ প্রণাম করতো, যে বলছে না আমি আমার নেই, একজন ভদ্রমহিলা শেষ মহাপুরুষ মহারাজের তিথি পুজো, সেইবার প্রথমে ঠিক হয়েছিল উনি বারাসাত যাবেন না, অসুস্থ, খুব অসুস্থ, তাহলে সকালে উনি গেলেন বেলুড় মঠ, কিন্তু এত ফোন আসতে লাগলো যে রাস্তা খুব খারাপ ছিল জন্য সত্যকৃষ্ণ মহারাজ বারণ করেছিলেন, ফাইনালি গেলেন। তা ওই মঠে ঠাকুরকে অর্ঘ্য দিয়ে নামছেন, সেবার উনি একদম একা হাঁটছেন, কারণ উনি না জানিয়ে গিয়েছিলেন। তা আমরা কয়েকজন পেছনে আছি, খুব খুশি, খুব আক্ষেপ ছিল কেন যে আমি হাঁটতে পারি না, মানে উনি বুঝতেই পারতেন মানুষ কেন এত ওকে মানে ওর ভালোবাসার টানে ছুটছে। বললেন মহারাজ হোয়াট ইজ ইউর নেম, একজন সাউথ ইন্ডিয়ান ভদ্রমহিলা, তিনি মঠে এসেছেন, পিপল কল লোকেশ্বরানন্দ। আমি আমার ছিল না, সত্যিই ছিল না, কোনোদিন বলতে শুনিনি আমি, ঠাকুরের কৃপায় নরেন্দ্রপুর হয়েছে। আমরা যদি কখনো বলতাম, এই যে বলছেন না শ্রীরামকৃষ্ণের বিজয় রথ গড়গড়িয়ে চলেছে, মাঝ রাতে এসে পৌঁছলেন। তা আমরা গেলাম এয়ারপোর্ট থেকে আনতে, উনি এসে বসতেন যত রাতই হোক, রাত 2টোর সময়, তো অনেকে বসে আছি, মহারাজ বসেছেন, তখন
এই মহারাজের এই প্রবীণ তারা আছেন প্রীতিদি কুকুদি, তার মা ছিলেন বিরজানন্দজি। সতী বিরজানন্দজি খুব স্নেহ করতেন ওদের পরিবারকে। প্রীতিদি উঠে, বয়স্কা প্রীতিদি উঠে বললেন, মহারাজ সেবার গোর্বাচক ইন্টারিমে ছিলেন, কিন্তু মহারাজের সাথে দেখা করে যেখানে বলছেন তুমি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। গোর্বাচককে বলছেন না যে, তখন বলছেন যে, উনি বলছেন যে মহারাজ এই যে আপনি কি কর্মকাণ্ড করে এলেন মহারাজ, রাশিয়া তো আপনারই হাতে ধরা। উনি উঠে বসেছিলেন ওই ফায়ারে, উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে এরকম হাত জোর করে বললেন এই যেটা বলছেন মহারাজ, আমি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের বিজয় রথ গড়গড়িয়ে চলেছে। তিনি তিনি একেবারেই কৃপা করে, অহেতুকি কৃপায় তিনি তার যাত্রা পথের ধুলো সরাবার জন্য আমাকে নির্বাচিত করেছেন। এতে আমার কোনো কৃতিত্ব নেই, বিশ্বাস করো এতে আমার কোনো কৃতিত্ব নেই। এমন করে বলছেন, তখন তাকে কৃতিত্ব বলতে আপনার লজ্জা লাগবে। তিনি প্রতিষ্ঠিত ছিলেন, ঠাকুর বা স্বামীজিতে প্রতিষ্ঠিত। মানুষ খুব ছোটখাটো জিনিস পছন্দ করতেন, খুব সুন্দর পেন, এরকমই একটা 19 এপ্রিল পছন্দ করতেন না, এরকম একটা 19 এপ্রিলে খুব সফট টাওয়েল পছন্দ করতেন। তো এরকম একটা দেওয়া হয়েছে। তো আমি দেওয়ার আগে আমি জিজ্ঞেস করছি মহারাজকে আমার প্রথম স্কলারশিপের টাকা, সুতরাং আমি মহারাজকে জিজ্ঞেস করছি কি দিলে, একেবারেই দিলে, কিন্তু আমার শব্দটা ছিল কি করলে আপনি খুশি হবেন। আসলে আমি বলতে চাইছিলাম জাগতিক কি দিলে। উনি ওনার ঘরে ডান দিকে ঠাকুরমা স্বামীজির ছবি, উনি একটু থামলেন, আমার হাতটা ধরলেন, ধরে বললেন ঠাকুরকে ভালোবেসো। আমার কষ্ট হয়েছিল সেই দিনটা, আমি কিছুই বুঝিনি, অনেক ছোট তখন, কিন্তু আজ বুঝি যেদিন তিনি চলে গেছেন তিনি এই অমূল্য ধনটা ধরিয়ে দিয়ে গেছেন। অন্তত এই যে মহারাজ বলছেন না তার কাছে এলে কি হয়েছে, কি হয়েছে আমি জানি না, কিন্তু যদি বেচালে পা পড়ে তখন মনে হয় আমাদের কোনো অধিকার নেই এটা বলার আমরা মহারাজের সঙ্গ করেছি। সেটা বুঝতে পারি যে না এইটা ঠিক, আমাদের মহারাজ জনচিত হবে না, এটা এটা তিনি অ্যাকসেপ্ট করবেন না। এই বলতে একজন এসেছেন ওনার ঘরে, বাংলা টাইপ করতেন প্রকাশনা বিভাগে, তিনি একটা টাইপ দিলেন আর একটা টাইপ নিয়ে যাচ্ছেন, মহারাজ দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে বলেন, তা উনি মহারাজকে বলেন, মহারাজ বলেন কেমন হয়েছে, কি আছে জানতাম না তখন। তখন তিনি বললেন মহারাজ আর এই কালকের লেখাটা যেটা আপনি দিয়েছেন টাইপিস্ট উনি, সেটা ভালো, কিন্তু এর আগেরটা না আরো ভালো, বেশ মনোগ্রাহী। এইটা না একটু যেন মনে হচ্ছে যে একটা মানে এটা ঠিক সবার জন্য নয়। মহারাজ ওর দিকে তাকিয়ে বলেন তুমি আমাকে একটু বলে দিতে পারো কোন জায়গাটা তোমার মনে হয়েছে সবার জন্য নয়। আমি অবাক করে ভাবছি, মানে উনি টাইপ করছেন, তখন উপনিষদ পড়ি, একটু একটু বুঝতে শিখেছি। তো উনিও খুব সহজভাবে বলছেন মহারাজকে এই প্যারাগ্রাফের এটা, তুমি এটা নিয়ে যাও, তুমি এটা নিয়ে যাও, তুমি আমাকে দাগিয়ে দাও, আমি ওটা চেঞ্জ করবো। উনি বেরিয়ে গেলেন। আমার কৌতূহল ছিল, আমি জিজ্ঞেস করলাম লেখাটা কোথায় বেরোবে, বলে উদ্বোধনে বেরোবে। তা আমি বললাম মানে একবারও আপনার মানে আপনার মনে হচ্ছে না যে, বললো কি জানো আমি ওদের জন্যই লিখি, আমি সন্ন্যাসীদের জন্য তো লিখি না, তারা তো সব ছেড়ে এসেছে। উপনিষদে আমরা সবাই জিজ্ঞেস করেছিলাম কেন বাংলা করছেন, এত ওই বলছিলেন না ব্রিটিশ মহিলা, স্বামীজি ইউ আর স্পিকিং ইম্পেকেবল ইংলিশ বলতেন। তো ব্রিটিশ মহিলা বলছেন তা আমি কেন করছেন এত সহজ ইংরেজি। তোমরা জানো তো আমি চাই গৃহবধূরা রান্না করতে করতে উপনিষদ পড়বে, তাই আমি উপনিষদের বাংলা করতে চাই। জলপাইগুড়ি থেকে এলেন, আমার মনে হয় মহারাজাও ছিলেন, উমানন্দজির সাথে গিয়েছিলেন, এলেন 97 এসে কি খুশি, বললেন জানো আমি একটা সার্টিফিকেট পেয়েছি, একটা স্ট্যান্ডার্ড 7 এর বাচ্চা বলেছে ও এই ইংরেজিটা তো বাংলার থেকেও সহজ, কি খুশি। তারপরে বলে এবার না এয়ারপোর্টে একটা নতুন শব্দ শিখেছি, সবাই ভাবছে কি একজন আর একজনকে বলছে আমি তোমাকে টাইপ দেবো। আমাদের মধ্যে এই ছেলে মানুষ একেবারে ব্রহ্মে লীন, একদম বাজ খেলছেন এবং সকলে
জন্য তার প্রাণটা কাটছে। তুমি দেখলে না, ওর কষ্টটা দেখলে না, তুমি ওর এটাই দেখলে, ওর অভাববোধটা দেখলে না, কত কষ্টে আছে বলো না। আমরা কিছুই কি করতে পারবো না? কিছু তো করতে পারি। অসম্ভব। আর কি বলছেন না, খুব বলতেন দেখো ইন্টেলেকচুয়ালি নিজেদের মনটাকে তুলে রেখো। তার অদ্ভুত অভিনব পন্থা ছিল। অভিনব পন্থাকে সকালবেলায় অন্তত প্রচুর লোককে ফোন করতেন, ফোন করে জিজ্ঞেস করতেন তুমি কি করছো। তা আমাকে যখন জিজ্ঞেস করতেন, আমি কোনোদিন বলতাম নিউজ পেপার পড়ছি, কোনোদিন বলতাম চা খাচ্ছি, যেদিন যা করতাম তাই বলতাম। আর প্রতিদিন বলতে শুরু করতেন আমি না কমপ্লিট ওয়ার্কস করছি, আমি না কথামৃত করছি, যেদিন উনি যা করতেন বিবেক চূড়ামণি করতেন। কেন আমার বলেন রোজ কমপ্লিট ওয়ার্কস করছি, বিবেক চূড়ামণি করছি। আমার তখন মনে হলো এক্সপেক্ট করছেন আমিও একটু পড়ি। সেই পড়তে করতে আমিও একটু আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটাকে জিজ্ঞেস করেন, প্রত্যেককে বলবে এইভাবেই তাদের বই পড়ার হ্যাবিট হয়েছে, যেটা আজও আছে। বই করতে করতে আমরা বই তুলতে শুরু করলাম। মহাজের ফোন আসবে 7:20, সুতরাং তার আগে বই কিছু পড়তেই হবে। এবার বই যেদিন থেকে আমাদের ওটা অভ্যেস হয়ে যাবে, সেদিন থেকে আর জিজ্ঞেস করেন না তুমি কি করছো। মানে এত নীরবে করতে পারতে। আর পাহাড় প্রমাণ ভালোবাসা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওর কাছে আমরা, এই যে বলছিলেন অমর্ত্য সেন, তা আমরা ওই ঠিক নোবেল প্রাইজের আগে অক্টোবর মাসে ওই 98 সালে অমর্ত্য সেন লিফট থেকে নামছেন, আমরা দেখছি প্রণাম করছেন মহারাজকে, আমি ঘরে থেকে দাঁড়িয়ে আছি। তো উনি আমাদের ঘরে যাবেন। তো অমর্ত্য সেন বলছেন মহারাজ আপনি কেন আমাকে টাকা ফেরত দিয়েছেন, আমার ইউনিভার্সিটি আমাকে দেয়। তা বললেন তুমি বলবে ভারতবর্ষ গুণীর কদর করে, আমি তো গুণী, তাই মহারাজ বলেছেন আমার কাছ থেকে টাকা নেবেন। তা উনি কিছু ধরনের উনি বুঝতেই পারছেন কেন মহারাজ দেবে, আপনার তো খরচ হয়েছে। বলছে জানো তো যে ওই আমাদের শ্লোকটা বললে অমানিন মানদেন কীর্তনীয় সদা অর্জনাদপি সুনিচেন তররিপু সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় সদা। তুমি তো গুণী, ভারতবর্ষের ধর্ম হচ্ছে তুমি অমানিকেও মান দেয়, তুমি তো গুণী। কি অসম্ভব একটা জীবন। এই যে বলছিলেন, আর আজকেই ভাবছিলাম 27 বছর, ভাবছিলাম আজকে যে কত কি আমরা, মানে তখন মনে হতো খুব স্বাভাবিক, মানে উনি যেন আমারই জন্য বসে আছে, অজস্র কাজ, কোনোদিন শুনিনি আমি ব্যস্ত, এখন সব কোনোদিন শুনি যেন মনে হচ্ছে আমার জন্যই উনি অপেক্ষা করছেন। কিন্তু এই যে কত মানুষকে উনি প্রতিষ্ঠিত করছেন ঠাকুরমা স্বামীজির লক্ষ্যে, আমরা সবাই যারা এখানে এসেছি সূত্রটা ওই, ও না থাকলে নান্বিতমের কোনো অস্তিত্বই নেই। অসম্ভব ব্যাপার, মানে পুরো মানে আমরা ভাবতেই পারি নান্বিতম আর মহারাজ অঙ্গাঙ্গি ভাবে, হ্যাঁ হয়তো ভুল ত্রুটি এখনো আছে, কিন্তু এটা জানি ওই দ্বীপ কাঠের মতো ওটা জলে, যে না এটা তো লক্ষ্যটা তো কোথায় বললো আমার। সত্যি সত্যি মহারাজ অসাধারণ করে বলছেন, ওটাতে উনি প্রতিষ্ঠিত ছিল যে নয়, বাইরের সব কাজটা আমার জন্য এত সহজ ছিল। তো অনেক রাত হয়েছে, কিন্তু যেটা মহারাজের গান, মহারাজ খুব শুনতে ভালোবাসতেন, মহারাজকে বলবো একটা গান গেয়ে যদি শেষ করে। বাবার কিছু নেই, বলছিলেন ওই মধুর তোমার শেষ না পাই, বলছি এটার সাথে আমি নরেন্দ্রপুর আর মহারাজ খুব তোমার গিয়েছিলেন এখানে। মধুর তোমার শেষ কিনা পাই, তখন ওই আমি কলেজে পড়ি, আর নরেন্দ্রপুরে ফাউন্ডেশন ডে অক্ষয় তৃতীয়া এই কদিন পরেই আসছে। তো কলেজ থেকে আমাকে সিলেক্ট করা হয়েছিল গান গাওয়ার জন্য, প্রভাতদা ছিলেন, প্রভাতদা গানটা শিখিয়েছিলেন, তখন ওখানে সঙ্গীত ঠিক করছে আর মহারাজ প্রিজাইড করছে। উনি নিজে অ্যানাউন্স করছিলেন যারা যারা পারফর্ম করছে, আমার সৌভাগ্য মহারাজ নিজে অ্যানাউন্স করছেন, আমার নাম বললেন এই কলেজে অমুক ইয়ারের ছাত্র কয়েকটি গান মৃদু ভেসে গান গাবেন, ভালো হচ্ছে প্রণাম করলেন। ওই গানটা বলছিলাম যে এই গানটার সূত্রে ওই নরেন্দ্রপুরের ফাউন্ডেশন ডে মহারাজ এবং আমার ছাত্র জীবন জড়িয়ে আছে। ওরা খুব সুন্দর করেছে গানটি,
আমি অন্য একটা গান একটু গাইছি, বেশি গান এখন আর করি না। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ভুলে গেছি, বলুন। নয়ন আমার রূপের পুরে স্বাদ মিটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পুরে স্বাদ মিটায় বেড়ায় ঘুরে। তারপরে শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, তোমার যোগে দিয়েছো ভার বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি, তোমার যোগে দিয়েছো ভার বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, জয়ধ্বনি শুনিয়ে যাব। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি, জয়ধ্বনি শুনিয়ে যাব। এ জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। জগতের আনন্দ যজ্ঞে আমাদের সবার আমন্ত্রণ। মহারাজ গান গাইছিলেন, কি সুন্দর রজনীগন্ধার সুবাস ভেসে আসছিল। চারপাশটা দেখছিলাম যেন এই গাছগুলো, ঝিঝি পোকা সবাই আজ তার কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। তথাকথিত ভাবে আজকে এই উদযাপনের অন্তিম লগ্ন উপস্থিত হয়েছে, কিন্তু আমরা আমাদের কর্মজীবনে প্রতিদিন তার জন্মদিন পালন করব আমাদের কর্মের মধ্যে দিয়ে, আমাদের অনুভূতির মধ্যে দিয়ে। ধন্যবাদ। সবশেষে বলি, মহারাজ এবং ঠাকুরের যে কথাগুলি আমি তুলে ধরেছি তাতে উপস্থাপনগত কোনো ত্রুটি থাকলে মার্জনা করবেন। সৃষ্টি ঠাকুর, মা এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানে শেষ ঘোষণা করছি। নমস্কার।